বলেন সবার কি অবস্থা? ফার্স্ট সেশনের পরে আপনারা কি কেমন লাগলো? আর হচ্ছে যেগুলো একটু পড়ানো হয়েছিল একটু দেখেছিলেন সবাই? সিএসটা সবাই যে আমি বলেছিলাম যার যার অকুপেশনেরটা একটু দেখতে, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে বিষয়গুলো কি দেখানো হয়েছিল। জি ম্যাম দেখছিলাম। আমার আমার এটা প্রথম ক্লাস, আর সিএস এখনো সরি, পাই নাই। ক্লাস আমি করি আসলে নাই, জয়েন করেছি। ক্লাস শুনতে পাই ও নাই। আচ্ছা, অসুবিধা নেই স্যার, আমাদের সিএস এর যে আলোচনাটা ওটা হবে, আরো হবে। একটু পরে বলবেন, হ্যাঁ। আচ্ছা, কেউ একজন আমাকে একটু সিএস এর নয়টা কম্পোনেন্ট একজন একজন করে একটু বলবেন। আমি একটু নাম জিজ্ঞেস, আমি নাম ধরে বলি, একটা মিনিট দাও। উম, আশিক দাস স্যার আছেন? স্যার একটু নয়টা কম্পোনেন্ট একটু বলবেন সিএস এর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ম্যাম, আমি এখনো বাসে, আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে অবধি কোনো প্রিপারেশন দিতে পারিনি। আমি ঢাকায় ছিলাম, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা সমস্যা নেই স্যার, দুঃখিত। সমস্যা আমি নেই। সিএস ডাউনলোড করেছি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা সমস্যা নেই, থ্যাংক ইউ। আচ্ছা, বিথি কর্মকার ম্যাম। ম্যাম আমি সেদিন ক্লাসটা করিনি। হ্যাঁ, আপনি ক্লাস করেননি? জি না ম্যাডাম, আমার ওটি ছিল, তো 15 মিনিট থেকে চলে গেছিলাম। বাট আপনাদের ইয়েটা তো দেওয়া ছিল, ভিডিওটা, হ্যাঁ ম্যাডাম, রেকর্ডিংটা, সরি দেওয়া ছিল, রেকর্ডিং। আমি কিছু বুঝছি কিছু বুঝি নাই। যেমন আমি 9টা কম্পোনেন্ট, যেমন এক হচ্ছে ইউনিট কোড, ইউনিট টাইটেল, হুম হুম হুম। ইউনিট নোমিনাল আওয়ার, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স, ক্রিটিক্যাল, আর হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। ও ক্রাইটেরিয়া, সরি, আচ্ছা, রেঞ্জ অফ ভেরিয়েবল, এভিডেন্স গাইড। আরেকটা ম্যাডাম আমি না বুঝতে পারি নাই, এই জন্য রেখে দিছি। ও সেক্রেটারিয়েশন অলরেডি আপনি 8টা বলে ফেলেছেন, সমস্যা নেই, থ্যাংক ইউ ম্যাম। লাস্টেরটা হচ্ছে আমাদের এক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, সরি জি ম্যাডাম, আবার এক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। ইক্রিডিটেশন। হ্যাঁ, এক্রিডিটেশন, ACRI, এক্রিডিটেশন, DITATION, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, বুঝতে পারছি। রিকোয়ারমেন্টস। জি। ম্যাম আমি বলি, হ্যাঁ হ্যাঁ সুফিয়ান sure. জীবনী। জি জি ম্যাম। ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, ইউনিট নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, পিসি বলতে পারি, ROV, রেঞ্জ অফ ভেরিয়েবল, এভিডেন্স গাইড, এক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। থ্যাংক ইউ ম্যাম। পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি বা এলিমেন্টস বললেও চলবে। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট কেউ আরেকজন? জি ম্যাম, আমি বলবো। হুম, বলেন ম্যাম, আমি শোনার জন্যই বসে আছি, বলেন। ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, হ্যাঁ, নমিনাল আওয়ার্স, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবলস, এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। আরেকজন? ম্যাডাম বলবো? হ্যাঁ 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 ম্যাম। আচ্ছা, ইউনিট ইউনিট কোড অ্যান্ড টাইটেল, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, nominal hour, elements of competency, performance criteria, range of variable, evidence guide, accreditation requirement. থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম বলবো? Thank you. জি ম্যাম। 1 নম্বর ইউনিট কোড, 2 নম্বর ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, nominal hour, elements of competency, performance criteria, range of variable, evidence guide, accreditation requirements. গুড, থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। আরেকজন কেউ প্লিজ? আমার সেশনে কিন্তু অনেক আছে। স্যার বলেন, সৌরভ স্যার। ম্যাম, ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভ্যালুয়েবল, তারপর হচ্ছে এভিডেন্স গাইড আর অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। থ্যাংক ইউ স্যার। অন্য আরেকজন কেউ? ম্যাম,
unit code, unit title, unit descriptor, nominal hour, element of competency, performance criteria, range of variable, evidence guide, accreditation requirement. Accreditation requirements. Accreditation requirement. থ্যাংক ইউ স্যার। আরেকজন কেউ বলেন প্লিজ। Unique code, unique title, unique description, nominal hours, elements of competency, performance category, criteria, range of variable, advantage, evidence guide, accreditation requirements. থ্যাংক ইউ স্যার। আর কেউ কি বলবেন? জি, হ্যান্ড রেজ করেছেন, বলুন। Unit code, unit title, unit description, descriptor, nominal hour, element of component competency, performance criteria, range of variable, evidence guide, accreditation. থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাম। আর কেউ বলবেন? আচ্ছা, কেউ একজন এখন তো আমাকে এভিডেন্স গাইডেরটা একটু বলেন। এভিডেন্স গাইডের কম্পোনেন্ট গুলো, এটা তো ছিল। হ্যাঁ বলেন ম্যাম, বলবো? প্লিজ Critical aspect of competency, underpinning is knowledge skill, required attitude, resource implication, method of assessment, context of assessment. Good. ম্যাম বলবো? Critical aspects of competency, underpinning knowledge, underpinning skills, required attitude, resource implications, methods of assessment, context of assessment. Good sir, thank you. Welcome. আকে বলবেন? Critical aspect of competency, underpinning knowledge, critical aspect সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করে ফেললাম। সেটা হচ্ছে, যেহেতু পুরোটা বলছেন কম্পিটেন্সি, মানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি, শুধু ক্রিটিক্যাল অ্যাসপেক্ট বললেও হবে, আমি সহজ করে দিচ্ছিলাম আপনাকে। বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। underpinning knowledge, underpinning skill, required attitude, resource implication, methods of assessment, context of assessment. Thank you. Next আকে বলবেন? ফয়সাল স্যার। জি ম্যাম। critical aspect, underpinning knowledge, underpinning skill, required attitude, resource implication, method of assessment, context of assessment. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কেউ বলবেন নাকি? সবার এখন মোটামুটি একটু বোঝা হয়ে গেছে যে প্রিভিয়াস সেশন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যদি কেউ আর কিছু না বলেন আমি একটু বলে রাখি এটা কেন জিজ্ঞাসা করলাম। এটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা এই কোর্সটা যখন শেষ করবেন না, সেদিনকে যেমন স্যার বলেছিল যে টিভিতে যেহেতু আপনারা কাজ করছেন, এই যে বেসিক জিনিসগুলো না, যেমন আমরা ছোটবেলায় পড়েছি না সরেয়া ABCD, তো এই বেসিক জিনিসগুলো হচ্ছে কি আমাদের লাইফ টাইম কিন্তু আমাদের সাথে আছে, তাই না? এরপরে কি এখন আমরা আমাদের যারা কিনা আমাদের বাচ্চারা যারা আছেন তাদেরকেও কিন্তু পড়াই আমরা। তো এই বেসিক জিনিসগুলো না আপনাদের লাইফ টাইম লাগবে। সো আমাদের টিভিতে PGCS এর জি স্যার ম্যাডাম, ওই যে আমি বলতেছিলাম, ওই যে আমাদের সাথে দেখেন নতুন 2-1 জয়েন করছে, তারা কি তাদের পরিচয়টা দিছে? নতুন যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু পরিচয় দিবেন প্লিজ। আমি নতুন জয়েন করেছি, মাহবুবুর রহমান। স্যার আপনি মানে নামটা তো বললেনই, কোথায় আছেন স্যার? আমি ঢাকাতে আছি, মিরপুর 12 নম্বর সি ব্লক। কোথাও জব করছেন? কোন ইনস্টিটিউশনে? কোথায় আছেন স্যার? রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। ওকে, অকুপেশন কি স্যার আপনার? অকুপেশন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। সরি, সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। বাট কি আপনার মানে অকুপেশন বলতে আমি বুঝাচ্ছিলাম NSD এর কোন লেভেলটা করা আপনার?
ছিলাম এনএসডি লেভেল কোডটা কি হলো লেভেল 1 লেভেল 1 কোনটার উপরে স্যার আমি শুনতে পাইনি? আরএসি তে। আরএসি তে, রাইট? রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন না? জি 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 ম্যাডাম। সরি, থ্যাংক ইউ স্যার। আর কেউ? শুধু কি একজনই স্যার জয়েন করেছেন আজকে? আর একজন তো মনে হয়, আর কয়েকজন জয়েন করেছেন তো মনে হয়। একটু পরিচয়টা দিন প্লিজ। আচ্ছা, আই থিঙ্ক পরে জেনে নেবো স্যার। তাহলে আমি একটু কন্টিনিউ করি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই যে সিএস এর যে জিনিসগুলো না, কম্পোনেন্ট গুলো, এভিডেন্স গাইডের কম্পোনেন্ট গুলো, এগুলো এই জন্য জিজ্ঞাসা করলাম, এগুলো সবাই যেরকম আজকে মুখস্থ রেখেছেন না, এটা যেন একদম লাইফ টাইম এই কোর্স শেষ হোক, তারপরেও সবার যেন মনে থাকে। অর্থাৎ কোর্স শেষ হোক বা না হোক, এটা যেন কন্টিনিউ হচ্ছে কি আপনাদের মাথার মধ্যে থাকে যে আমাদের সিএস এর কম্পোনেন্ট গুলো কি আছে, এভিডেন্স গাইডের কম্পোনেন্ট গুলো কি আছে, সিএস এর ভিতরে যে আলোচনাগুলো আমরা করেছিলাম, এগুলো সবার একটু ধারণা থাকলে হবে। কারণ যেহেতু টিভিতে কাজ করছেন আপনারা, খুব স্বাভাবিক এই টপিক গুলো হচ্ছে আপনাদের বেসিক। তো বেসিক যত বেশি স্ট্রং হবে না, তারপরে উপর লেভেলের বাকি জিনিস সবাই দেখবে পরে, কিন্তু বেসিকটা যেন স্ট্রং থাকে আপনাদের। সেই জন্য হচ্ছে আমি একটু আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করলাম। আর এই যে সবাই আজকে বলেছেন, তার মানে হচ্ছে আপনারা সিরিয়াস এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, যে অ্যাটলিস্ট পড়িয়ে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি, এটা রেখে দিচ্ছেন এরকম না। তো এটা একটা ভালো জিনিস। সো থ্যাংক ইউ সবাইকে। এটা আপনাদের নিজেদের জন্য একটা ভালো একটা প্র্যাকটিস হলো, যে আপনারা অ্যাটলিস্ট সেশনে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা হয় ওগুলো নিয়ে অ্যাটলিস্ট আপনারা বাসায় পরে প্র্যাকটিস করেন। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের আজকে সেশনটা শুরু করব হচ্ছে আমরা আমাদের প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটটা হচ্ছে, আচ্ছা যেহেতু সবাই নতুন এসেছেন আমি একটু আলোচনা করে দিই আমাদের মডিউলটা নিয়ে। আমাদের ইউনিট কয়টা আছে কেউ একজন বলেন তো আমাকে। আমি সিএস থেকে দেখিয়েছিলাম যে ইউনিট কয়টা আমাদের আর মডিউল কয়টা। মডিউল হচ্ছে ম্যাম সিএস এ থাকবে 11টা, কিন্তু আপনি করাবেন 12টা। জিনিসটা ছিল সিএস অনুযায়ী আমাদের ইউনিট হচ্ছে 11টা আর মডিউল হচ্ছে আপনাদের কাছে গিয়েছে 12টা। ঠিক আছে, এখানে দেখেন হচ্ছে মডিউলের নামগুলো দেওয়া আছে যেটা কিনা হচ্ছে আমাদের এনএসডি এর সিএস অনুযায়ী। তো এখানে যেহেতু মডিউলের নামগুলো দেওয়া আছে 11টা, তো এখানে কোনটা হচ্ছে আমাদের দুইটা মডিউল গিয়েছে আপনাদের কাছে, একটা হচ্ছে মেইনটেইন এন্ড এনহ্যান্স প্রফেশনাল কম্পিটেন্সি, আর আরেকটা গিয়েছে হচ্ছে টেকনিক্যাল কম্পিটেন্সি, অর্থাৎ মেইনটেইন এন্ড এনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। এটার দুইটা মডিউল গিয়েছে আলাদা আলাদা। আর সিএস অনুযায়ী এটা হচ্ছে একটা মডিউল, একটা ইউনিট। ঠিক আছে, অর্থাৎ সামনের দিকে যখন কিনা এই মডিউলগুলো এনএসডিএ যখন কিনা হচ্ছে প্রোভাইড করবে, তখন কিন্তু এটা একটা ইউনিটে পাবেন আপনারা, যেটা এখন আপনাদের কাছে দুইটা বই গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের এই মডিউলটা। আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসরদের জন্য এটা অনেকের কোশ্চেন থাকে, যেহেতু কোশ্চেন করেনি আমি কোশ্চেন অ্যান্সার আমি এমনি দিয়ে দিচ্ছি, কারণ এটা পরবর্তীতে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে লেভেল 4 কি অ্যাসেসর ট্রেনার দুইটা পার্ট, রাইট? তো যখন কিনা আপনারা অ্যাসেসর, তখন হচ্ছে অ্যাসেসরদের জন্য আমাদের মডিউল হচ্ছে থাকবে 5টা। 5টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে যখন কিনা হচ্ছে আপনারা দিবেন অ্যাসেসমেন্ট দিবেন, তখন হচ্ছে আপনারা শুধুমাত্র ওই অ্যাসেসর পার্টটা কমপ্লিট করতে পারলেন। যদি হচ্ছে আপনাদের ট্রেনার পার্ট কমপ্লিট করতে হয়, তাহলে পুরো 11টা ইউনিট নিয়েই হচ্ছে কি আপনাদের অ্যাসেসমেন্টে বসা লাগবে। তো এখন এখানে কোন 5টা হচ্ছে আমাদের অ্যাসেসরদের জন্য সেটা একটু দেখে নেন। এই যে প্রথম যে 3টা আমি হাইলাইট করেছি, এই 3টা হচ্ছে কমন। এই কমন 3টা হচ্ছে আমার অবশ্যই অ্যাসেসর পার্টের জন্য থাকবে। কারণ এটা হচ্ছে আমাদের টিভেট প্রথম যে মডিউলটা, এটা হচ্ছে টিভেট সেক্টর সম্পর্কে থাকবে। পরের মডিউলটা থাকবে হচ্ছে ইনক্লুসিভিটি নিয়ে, যে আমাদের ট্রেনিং গুলো এবং অ্যাসেসমেন্ট গুলোতে আমরা ইনক্লুসিভিটিটা কিভাবে প্রমোট করতে পারি, আর ইনক্লুসিভিটি কি এটা আমরা এই মডিউল থেকেই জানবো।
3 নম্বরটা হচ্ছে ওয়ার্ক প্লেসে যখন আমরা কাজ করি, তো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যে বিষয়টা আছে ওটা তো প্র্যাকটিস করতে হবে। সো এই 3টা মডিউল হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, হচ্ছে কি আমাদের অ্যাসেসর পার্টের জন্য, ট্রেনার পার্টের জন্য। এই জন্য এই 3টা হচ্ছে প্রথমে থাকবে। অ্যাসেসরদের জন্য আর 2টা মডিউল কোথায় অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এইটা, ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই 2টা হচ্ছে অ্যাসেসরদের জন্য। প্রথমটার কাজ হচ্ছে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে অ্যাসেসমেন্টের যত টুলস গুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট নিতে গেলে আমরা যে টুলস গুলো হচ্ছে পাই, সেলফ অ্যাসেসমেন্ট থেকে শুরু করে, কার্ডস থেকে শুরু করে, এই যে ডকুমেন্টস গুলো কিভাবে ডিজাইন করতে হয়, এই ডকুমেন্টস গুলোতে কিভাবে হচ্ছে আমরা কাজ করে থাকি, পুরো জিনিসটা হচ্ছে আমরা কম্পিটেন্সি বেসড, এই যে ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট মডিউল শেষে শিখে যেতে পারি যে অ্যাসেসমেন্টের যত টুলস আছে এগুলো আমরা কিভাবে ডিজাইন করি। এরপরের যে মডিউলটা সেটা হচ্ছে অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এই মডিউলটার কাজ হচ্ছে কি আমরা যে অ্যাসেসমেন্টে যাব না, সেই অ্যাসেসমেন্টে যাওয়ার মানে যখন যাব শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কি কাজ আছে, আমরা অ্যাসেসররা আরো কি কি কাজ করতে পারি অ্যাসেসমেন্টের পরেও, এই পুরা বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের এই মডিউলটা। এই 5টা মডিউল যখন আপনি কমপ্লিট করছেন তখন কি আপনার অ্যাসেসর পার্টটা কিন্তু হয়ে যাবে, যদি কেউ অ্যাসেসর পার্ট দেন, মানে দিতে চান। কিন্তু যদি আপনি ট্রেনার পার্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো 11টা মডিউলের উপরে অ্যাসেসমেন্ট দেওয়া লাগবে। যখন আপনার অ্যাসেসর পার্টও দিবেন এই 5টার উপরে, ট্রেনার পার্ট দিতে গেলে কিন্তু আপনাকে পুরো এই 5টা সহকারে বাকি 6টা পড়া লাগবে। সো এই জন্য হচ্ছে এই কোর্সটা যেহেতু হচ্ছে সবাই হচ্ছে যে টাইম সেভ করতে চায়, যে একবারে করে ফেলাই ভালো, যে একবারে অ্যাসেসর পার্ট একবারে ট্রেনার পার্ট করে ফেলবো, কারণ কষ্ট যখন করাই লাগবে, আবার একবার 5টা পড়বো, আবার ওই 6টার সঙ্গে আরো 5টা অ্যাড করে পড়াই যখন লাগবে তাহলে একবারই পড়ে ফেলি। এই জন্য আমাদের কোর্সটা এখন সবাই কিন্তু এই সিবিটিএ যেটা কিনা হচ্ছে আপনার ট্রেনার এবং অ্যাসেসর পার্ট 2টা একসাথেই করে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের প্রথম যে মডিউলটা, এটার নাম হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এই হচ্ছে আমাদের মডিউলের নাম। এখন আমরা মডিউলের ক্ষেত্রে লার্নিং আউটকাম গুলো কি সেটা দেখব। আচ্ছা, লার্নিং আউটকাম বিষয়টাকে আমি একটু বলে দেখি। সিএস আপনারা এলিমেন্টস দেখেছেন, রাইট? এখন তো এলিমেন্টস বুঝে গিয়েছেন না সবাই? এই এলিমেন্টস গুলোই যখন কিনা হচ্ছে সিবিএলএম এ আসবে তখন সেগুলো হচ্ছে এক একটা লার্নিং আউটকাম হয়ে যাবে। অর্থাৎ যখন আমি সিবিএলএম পড়ছি না তখন কি ওই প্রত্যেকটা এলিমেন্ট কি আমি শিখছি না, তাহলে সেই শেখাটাকে আমরা কি বলে থাকি বাংলায়? শিখন ফল। ওই শিখন ফলটাকে সিবিএলএম এর টার্ম অনুযায়ী বলা হয় লার্নিং আউটকাম। বুঝা গিয়েছে বিষয়টা? এখন আমরা দেখবো হচ্ছে এই মডিউলটা যখন আমরা পড়বো তখন আমাদের লার্নিং আউটকাম গুলো কি হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে লার্নিং আউটকাম যেগুলো আছে আমাদের এই মডিউল অনুযায়ী, প্রথম লার্নিং আউটকামটা কি আছে যে ইন্টারপ্রিট টিবেট সিনারিও অফ বাংলাদেশ অ্যান্ড রিলিভেন্ট পলিসি ডকুমেন্টস। এর আগের দিন যখন কিনা আমরা সিএসটা দেখেছিলাম তখন কিন্তু আমরা এই এলিমেন্টটা পেয়েছিলাম, যেটার মধ্যে কিন্তু আমাদের ওই যে পলিসিগুলো কি হবে, টার্মিনোলজিস গুলো কি আছে, রেঞ্জ অফ ভেরিয়েবল দেখেছিলাম না? তো এটার প্রথম যে লার্নিং আউটকামটা এটা ছিল, এই এলিমেন্টটা কিন্তু এটা ইন্টারপ্রেট টিবেট সিনারিও, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে টিবেটের যে সিনারিওটা আছে এবং পলিসি যে ডকুমেন্টগুলো আছে, যখন কিনা আমরা এই মডিউলটা শেষ করব এগুলো সম্পর্কে জানবো এবং এগুলো সম্পর্কে ব্যাখ্যাও করতে পারবো যখন কিনা এই মডিউলটা শেষ করব। ঠিক আছে, এর পরেরটা কি আছে দেখেন, যে ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। অর্থাৎ পরেরটা হচ্ছে যে আমরা যখন কিনা হচ্ছে ট্রেনিং অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলছি, কোয়ালিটি এনশিওর করা লাগবে না? তাহলে কোয়ালিটি অ্যাসিওর করার জন্য এই সিস্টেমটা কি আছে, সেই সিস্টেমগুলো হচ্ছে আমরা কিন্তু যখন কিনা মডিউলটা শেষ করব তখন কিন্তু আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর লার্নিং আউটকাম। 3 নম্বরটা কি আছে, ওয়ার্ক উইদিন ট্রেনিং অর্গানাইজেশন। আমরা একটা অর্গানাইজেশনে, অর্থাৎ সেই অর্গানাইজেশনটা ট্রেনিং অবশ্যই এসটিপি হতে পারে, এনজিও হতে পারে, অর্থাৎ ট্রেনিং অর্গানাইজেশন যেখানে কিনা ট্রেনিং গুলো দেওয়া হয়, এখানে কিভাবে কাজ করতে হয় সেটা শিখে যাব। একটা ওয়ার্ক প্লেসে কিভাবে কাজ করতে হয়, কি কি জিনিস মেনে চলতে হয়, সেই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আমরা শিখবো।
এরপরে হচ্ছে অ্যাসিস্ট ট্রেনিজ টু ডেভেলপ কম্পিটেন্সি অ্যাজ পার নিডস অ্যান্ড ইন্টারেস্ট। যখন কিনা হচ্ছে আমরা নিশ্চয়ই ট্রেনিং গুলো দিচ্ছি, যখন আমাদের তো কাজ কি ট্রেনিংকে ডেভেলপ করা, রাইট? তাহলে ট্রেনিংদেরকে যখন আমরা ডেভেলপ করছি, অর্থাৎ তাদেরকে হচ্ছে গাইডলাইন দিচ্ছি, তো সেই গাইডলাইনটা আমাদের কি হবে, কিভাবে তাদেরকে হচ্ছে আমরা ডেভেলপ করতে পারি, কোন কোন বিষয়গুলো হচ্ছে আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তাদের ইন্টারেস্টের বিষয়গুলো, যে তাদের নিডস মানে তাদের চাওয়া, তাদের যে ইন্টারেস্ট, যে ট্রেনিংটা তারা কেন করতে এসেছে, এই বিষয়গুলো যে আমাদেরকে মাথায় রাখতে হয়, এই সকল টপিকগুলো যে আছে এগুলো সম্পর্কে আমরা জেনে যাব। সো দ্যাট কি হবে, ট্রেনিং যখন আমরা করাবো, যেহেতু এটা ট্রেনার পার্ট, অ্যাসেসর পার্ট, তার মানে ট্রেনার হিসেবে যখন আপনারা কাজ করবেন, তখন কি আপনারা কিন্তু আপনাদের ট্রেনিদের এই যে নিডস, এই যে ইন্টারেস্ট গুলো, এগুলো সহকারে যে ট্রেনিং কিভাবে ডেলিভার করতে হয়, এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। দেন হচ্ছে টিভেট প্রোভাইডার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর লিস্টেড। আমরা টিভেটে কাজ করতে আসছি, তো এখানে টিভেট প্রোভাইডার কারা আছে, আমাদের ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কারা আছে, এগুলোর যে লিস্ট গুলো, এগুলো হচ্ছে আমরা দেখব। এই হচ্ছে আমাদের সেশন লার্নিং আউটকাম। তো প্রথম সেশন লার্নিং আউটকাম এর পরে আমরা এখন আমাদের প্রথম টপিকে চলে যাব। টিভেট টার্মিনোলজি কথা মনে আছে? কেউ একটু যে স্লাইডটা দেখছেন, এই স্লাইডটা একটু পড়েন। TVET, Technical Vocational Education and Training, is education and training which provide knowledge and skill for employment and develop attitude to work for better productivity in systematic manner with safety and hygiene. থ্যাংক ইউ স্যার। এবার হচ্ছে আমি মিনিংটা বলে দিচ্ছি। এখানে বলছে কি, প্রথম যে আমাদের টার্মটা না, এটা হচ্ছে টিভেট। রিমেম্বার, আমরা তো বারবার প্রথম দিন আসার পর থেকে বলছি না টিভেটে কাজ করছি আমরা, আর অনেকের কিন্তু টিভেট সম্পর্কে মানে ধারণা নেই। টিভেটটা কি? এটার এব্রিভিয়েশনটা হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই ট্রেনিং এর অর্থাৎ এই টিভেটটা কি? টিভেটটা হচ্ছে একটা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ আমার শিক্ষা, এবং সেই শিক্ষাটা আমরা কি ট্রেনিং এর থ্রুতে দিয়ে থাকি, এবং সেটা কি করে, আরো আমাদের নলেজ এবং স্কিলকে ডেভেলপ করে, আমাদের অ্যাটিটিউডটাকে ডেভেলপ করে, কাজের প্লেসে হচ্ছে আমরা কিভাবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে পারি হাইজিন মেনটেন করে, এবং সেই এমপ্লয়মেন্টটা আমাদেরকে তৈরি করতে সাহায্য করে। বুঝা গেছে টিভেটটা কি? অর্থাৎ যখন আমরা টিভিতে কাজ করছি, খুব স্বাভাবিক যে আমরা কি করছি, বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো নিচ্ছি, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং গুলো, ঠিক আছে? এই ট্রেনিং গুলো নিতে যে কি আমরা কিন্তু, আচ্ছা একটু সহজ করে দিই, আমরা যদি এখন স্কুল কলেজ শেষ করে যদি এখন আমরা ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটিতে যে যখন কিনা আমরা পড়াশোনা শুরু করছি, ধরেন যারা কিনা হচ্ছে অনার্স করে, ওখানে কি তারা শুধুমাত্র কি নলেজ পার্টের উপরে পরীক্ষাটা দিচ্ছে না? অর্থাৎ তাদের কিন্তু দেখবেন যে 8টা সাবজেক্ট আছে, কথা বুঝাচ্ছি, ওই একটা সাবজেক্টের উপরে কিন্তু 1 বছর পরে হচ্ছে পরীক্ষা দিয়ে তারা পাশ করে বেরোবে। ওখানে কি কোনো কাজ শেখানো হয়? কোনো কাজ শেখানো হয়? না ম্যাম। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে যেহেতু হচ্ছে ওখানে কোনো কাজ শেখানো হয় না, তার মানে হচ্ছে আমাদের এই টিভেট যেটা আছে, টিভেটে কেন সবাই আসে? শুধুমাত্র পড়াটা করতে না, তার নলেজ পার্টটার জন্য না, এখানে নলেজের পাশাপাশি কি হাতে কলমে কাজটা শিখতে পারছে, যেটাকে আমরা বলে থাকি স্কিল। এবং নলেজ এবং স্কিলের পরে আরো একটা জিনিস কি, যে তাদের কিন্তু অ্যাটিটিউডটাও ডেভেলপ হয়। কিভাবে? তারা কিন্তু পড়াশোনা যখন করছে, পড়াশোনার পাশাপাশি কিন্তু কাজও শুরু করে ফেলছে। ওই কাজটা শিখে কিন্তু কোথাও না কোথাও কাজ করছে, কোনো ওয়ার্ক প্লেসে কাজ করছে, সেখানে কি, অর্থাৎ আমি জবের কথা বলছি। তার মানে কি, তার তার এই স্কিল, নলেজ এবং স্কিলের পাশাপাশি তার অ্যাটিটিউডও ডেভেলপ হচ্ছে না? এই জন্য টিভেটটাকে বলা হয় হচ্ছে যে যেখানে কিনা হচ্ছে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের থ্রুতে হচ্ছে আমরা সিস্টেমেটিক ওয়েতে একটা ওয়ার্ক প্লেসে কিভাবে কাজ করতে হয়, সেভাবে কাজ করার ওয়েটা খুঁজে পাই। বিষয়টা ক্লিয়ার সবার কাছে?
জি ম্যাম, ক্লিয়ার। কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে, এটা এরকম কি ডেফিনেশন আছে এটার এরকম কি অ্যাসেসমেন্ট? ডেফিনেশন আছে কিনা? অবশ্যই ম্যাম। ঠিক আছে, আপনি নিজেই দেখেন, বি লজিক্যাল। আপনি যখন চিন্তা করেন হচ্ছে যে টিভিতে যারা আপনারা যারা ট্রেনিং করছেন, ঠিক আছে, ট্রেনিংটা যখন হচ্ছে আপনাদের, কিন্তু আমি এই জন্য ওই যে জেনারেল লাইনে পড়াশোনাটা বুঝালাম, যে ওখানে কিন্তু শুধুমাত্র কি আমরা সাবজেক্টের উপরে কি পরীক্ষা দিচ্ছি, নলেজ পার্ট হচ্ছে, বাট এখানে কিন্তু আমরা যখন কিনা ট্রেনিং গুলো করে থাকি, এই ট্রেনিং গুলো কি শুধু নলেজের উপরে হচ্ছে বা শুধু স্কিলের উপরে কি হচ্ছে? তা কিন্তু হচ্ছে না। আমরা কাজও শিখছি, কাজের সাথে সাথে ওই কাজ রিলেটেড থিওরিটিক্যাল পার্টে কি আছে সেটাও শিখছি। আবার সবার সাথে যে ওই যে কাজ করতে যে বা কাজ শিখতে যে পরবর্তীতে যখন কিনা হচ্ছে আমরা ট্রেনিংটা শেষ করে কাজের প্লেসে যাচ্ছি, কিভাবে হচ্ছে কাজ করতে হয়, বসের কিভাবে ইনস্ট্রাকশন শোনা শোনা লাগে, তারপরে হচ্ছে কলিগের সঙ্গে কিভাবে মিলে কাজ করতে হবে, আপনার আন্ডারে যদি কোনো জুনিয়র থাকে তার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন, এই যে একটা ওয়ার্ক প্লেস অ্যাটিটিউড, মানে এই জিনিসটা কিন্তু আমরা শুধুমাত্র কি টিবেটে কাজ করার ক্ষেত্রেই হচ্ছে এটা শিখতে পারি। আদারওয়াইজ বাইরে কিন্তু কেউ আমরা এত তাড়াতাড়ি শিখি না। কারণ আমরা যদি ওই জেনারেল লাইনের হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকি, ওই অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও কিন্তু তারপরে যারা জবে যায়, খেয়াল করে দেখেন আপনারা ম্যাক্সিমাম সময় যারা এমবিএ করে তাদের কিন্তু হচ্ছে ইন্টার্নশিপ করার জন্য হচ্ছে 6 মাসের কোথাও না কোথাও ইন্টার্ন হিসেবে জয়েন করা লাগে। টিবেটে কি আপনারা ইন্টার্ন হিসেবে জয়েন করেন? অনেক ছোট বয়স থেকে কিন্তু আপনারা যে কোনো একটা ট্রেনিং, অর্থাৎ আফটার এসএসসি ও এইচএসসি কোন একটা ট্রেনিং নিয়ে কিন্তু আপনারা সাথে সাথে ওই কাজটা শিখে সাথে সাথে কাজে ঢুকে যেতে পারেন। খুব কম বয়সে কিন্তু আপনি আর্নিংটা করতে পারছেন, এবং সেই আর্নিং এর থ্রুতে কি আপনি একজন মাস্টার্স পাশ করে যে বের হবে তার যেভাবে কিনা সে ক্যারিয়ারটা বিল্ড করতে পারবে, আপনি কিন্তু তার আগে ওনার পজিশনে আরো আগে পৌঁছে যাবেন। কারণ তার অনেক সময় লেগে যাবে হচ্ছে তার ওই মাস্টার্স কমপ্লিট করে তারপরে হচ্ছে যে সে একটা নর্মাল জব শুরু করবে, তারপরে র্যাঙ্কিংটা বাড়বে। আপনারা তো হচ্ছে কাজ শিখে যত যে বয়স থেকে আপনারা কাজ শুরু করে দিচ্ছেন, ওই বয়সে ওনার ইয়ে পর্যন্ত পৌঁছাতে আপনারা অনেক অনেক বলে না যে আপনাদের র্যাঙ্ক অনেক হাই হয়ে যাবে ততদিনে। ঠিক আছে, সো এই যে ইনকামের যে বিষয়টা, আপনাদের ইনকাম কিন্তু অর্থাৎ টিভেটে যখন কিনা হচ্ছে ট্রেনিং গুলো নিচ্ছেন আপনারা কি করছেন, কাজে হাতে কলমে কাজটা শিখে সাথে সাথে ট্রেনিংটা নিয়ে কাজে ঢুকে যেতে পারছেন। এই জন্যই কিন্তু টিভেটের এই কোর্সগুলো করার জন্য সবাই আসে। বুঝে গিয়েছে বিষয়টা? জি জি, বুঝতে পেরেছি। জি আচ্ছা, এরপরে হচ্ছে মডিউলে আপনাদের প্রথম যে টপিক আছে, আমি স্লাইড দিয়ে পড়াই, বিকজ আমার কাছে মনে হয় স্লাইডটা সবার কাছে বুঝতে সুবিধা হয়। আমার স্লাইডগুলো সেভাবেই করা, স্লাইডের পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন। আপনারা সিবিএলএম নিয়ে বসবেন যখন আমি পড়াচ্ছি, ঠিক আছে? সো এখানে প্রথম যে টিভেট রিফর্ম সিস্টেমটা আছে, এই টিভেট রিফর্ম সিস্টেমটা যেটা কিনা হচ্ছে আমাদের যখন কিনা টিভেটে শুরু হয় তখন এই সিস্টেমটা কি, সেই সিস্টেমটা নিয়ে আগে একটু বুঝে নিই আমরা। এই সিস্টেমের মধ্যে কি আছে, কারো কি কোনো আইডিয়া আছে? একটু শুনি, এখানে অনেকেই হচ্ছে অনেক আগের থেকে কাজ করছেন, কারো কি কোনো আইডিয়া আছে? কেউ কিছু শেয়ার করবেন? কারো আইডিয়া নেই? ম্যাডাম কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছি আইডিয়ার কথা রিফর্ম সিস্টেম যেটা আছে এটা কিন্তু আজকে থেকে না। এই রিফর্ম সিস্টেমটা হচ্ছে টিবেটের একদম শুরু থেকে, আই থিঙ্ক এটা 2012 থেকে মনে হয়। তো আমি জিজ্ঞাসা করছিলাম যারা কিনা টিভিতে কাজ করছেন অনেকদিন ধরে, আপনাদের এই রিফর্ম সিস্টেমটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? স্যারদের কি আইডিয়া আছে? স্যাররা যারা আছেন, আচ্ছা অসুবিধা নেই, আমি একটু বলি। আমাদের এই সিস্টেমটা কি, অর্থাৎ টিভেটে যখন থেকে ট্রেনিং গুলো হচ্ছে, ঠিক আছে, এই ট্রেনিং গুলো শুধুমাত্র কি প্রথমে কিন্তু ট্রেনিং থেকে শুরু হয়নি, এগুলো আগে পলিসি তৈরি করা হয়েছে। আফটার পলিসিস হচ্ছে বিভিন্নভাবে যে কাজ করা হবে সে কাজের জন্য হচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে কিভাবে লিঙ্ক করা লাগে, ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্ক করে কি কি ডকুমেন্টস গুলো তৈরি করা লাগবে, স্কিলস ডেভেলপমেন্টে আরো কিভাবে হচ্ছে ইমপ্রুভ করা যেতে পারে, তারপরে যে হচ্ছে কিভাবে ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট করা যায়, এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই টিভেট রিফর্ম সিস্টেম। ঠিক আছে, এখানে টিভেট সেক্টর বলি না আমরা, তো আমাদের বাংলাদেশের টিভেট সেক্টরে, বাংলাদেশের টিভেট সেক্টরে হচ্ছে আমাদের কাজগুলো কি থাকে।
স্কিলস ডেভেলপমেন্ট প্রথম কাজ। ওই স্কিলস ডেভেলপমেন্ট করতে যেয়ে কি আমরা পলিসিগুলো হচ্ছে তৈরি করে থাকি। ক্রিডেন্সিয়ালিং মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের শুধুমাত্র আমরা পলিসিগুলো কিন্তু তৈরি করে থাকি না, ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে কাজগুলো কিভাবে হবে এই পলিসির পাশাপাশিও কিন্তু আমরা আরো যে কাজগুলো করে থাকি, যে কিভাবে হচ্ছে আমাদের ওই যে ইন্ডাস্ট্রি অর্থাৎ অকুপেশন ফাইন্ড আউট করা লাগবে না, ডিমান্ডটা, মার্কেট ডিমান্ড। সো মার্কেট ডিমান্ডটা হচ্ছে কি হবে, সেই মার্কেট ডিমান্ডটা যখন আমরা খুঁজতে যাই যে আমাদের মার্কেটে জবের ডিমান্ড কি আছে, সেই মার্কেট ডিমান্ড যখন আমরা খুঁজতে যাব যে আমাদের মার্কেটে কোন কোন অকুপেশনের উপরে কাজ চলছে, তখন কি আমরা এই ক্রিডেন্সিয়ালিংটা অর্থাৎ এই যে সার্টিফিকেশনের বিষয়টা থাকে যেটা, ঠিক আছে, যে যোগ্যতাটা কি হবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের বিষয়টা তখন এসে যায়। কারণ হচ্ছে পলিসি তৈরি করার পরে আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে আমার মার্কেট ডিমান্ড অনুযায়ী কোন কোন অকুপেশন গুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, অর্থাৎ কোন কোন অকুপেশন আমরা কাজ করলে এটা মানুষের জন্য মানে কাজের জায়গা তৈরি করবে। সো এটা তো আপনি মার্কেটে যখন কিনা হচ্ছে দেখবেন, ফর এক্সাম্পল একটা মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যখন মার্কেটে অ্যানালাইসিস করতে যাই তখন কিভাবে দেখি জানেন, যেমন হচ্ছে যে এখন মার্কেটে যে জবগুলো খুব বেশি ফোকাস করছে, যেমন হচ্ছে আপনারা শুনেছেন কেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা মেবি আপনারা শুনেনি, সামনে শুনবেন। ওই যে আমরা বিভিন্ন হচ্ছে কি সফটওয়্যারে হচ্ছে বিভিন্ন প্রম্পট লিখি না, কারেক্ট প্রম্পট না লিখলে আমাদের সফটওয়্যার থেকে ওই ওই ডকুমেন্টস গুলোকে আমরা পাই। এখন কিন্তু এআই আমাদের জন্য অনেক কিছু ইজি করে দিচ্ছে, আমরা কিন্তু এআই থ্রুতে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু ইজিলি রেডি পেয়ে যাই, কিন্তু এটা তো আপনাকে ইউজ করতে জানতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ইউজ করার ক্ষেত্রে যেমন এখন মার্কেট ডিমান্ড অনুযায়ী হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারদেরকে খুঁজছে, বাট আমাদের মার্কেটে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়াররা নেই। তো তাদেরকে কি এখন আমার ডেভেলপ করা লাগবে। আমি ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে ডিমান্ডটা পেলাম যে আমার প্রম্পট ইঞ্জিনিয়ার লাগবে, তাহলে এখন কি আমাকে প্রম্পট ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য কি সেটা সিএস তৈরি করা লাগবে আগে। সিএস তৈরি করার পরে কি ওই সিএস অনুযায়ী কিভাবে ট্রেনিং গুলো দেওয়া যেতে পারে, কারা এই ট্রেনিং গুলো করবে, তাদেরকে কে অ্যাসেসমেন্ট করবে, এই পুরা জিনিসটাই হচ্ছে কি আমার এই টিভেট সিস্টেমের মধ্যে প্রথম থেকে চলে এসেছে। প্রথম থেকে যখন চলে এসেছে পলিসি আসলো, মানে আইএসসি হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী সিএস তৈরি করলো, সার্টিফিকেশনের ব্যবস্থা করলো, এবং ট্রেনিং কিভাবে হবে, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, সেই পুরো জিনিসটা হচ্ছে কি আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এখনো স্টিল কিন্তু এটা ডেভেলপ হয়েই যাচ্ছে। তো আমাদের পুরো টিভেট সিস্টেমটা কিন্তু এটা, ঠিক আছে? এখন আসে হচ্ছে যখন কিনা এই যে টিভেটের রিফর্ম এজেন্ডা, এখানে আপনাদের মডিউলে দেখেন হচ্ছে এক এক লাইন করে, আই গেস মনে হয় এটা প্যারা করে লেখা আছে। সো আমি বলবো সবাই এখানে বুলেট করে যেভাবে লেখা আছে সবাই চেষ্টা করুন বুলেট করে মনে রাখতে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে আপনারা মনে রাখতে পারবেন যে কিভাবে মানে কোন কোন বিষয়গুলো হচ্ছে এই এজেন্ডার মধ্যে আছে। তারপর আরো একটা বিষয় হচ্ছে যেটা ক্যারেক্টারিস্টিক থাকবে হচ্ছে আমাদের এনএসডিপির। এই জিনিসগুলো কিন্তু সবই একই রকম, কিন্তু আপনাকে মনে রাখতে হবে টপিকটা কি। আপনারা যখন পড়বেন তখন মাথায় রাখবেন এই যে কি টপিকগুলো হচ্ছে পড়বেন। এজেন্ডা লেখা আছে টিভেট রিফর্ম এজেন্ডা, টিভেট রিফর্ম এজেন্ডার ক্ষেত্রে হচ্ছে আমার এই বুলেট পয়েন্টগুলো, ঠিক আছে? সবাই একবার একটু চোখ বুলান, আমি আপনাদেরকে একটা একটা করে আবার বুঝিয়ে দিচ্ছি। পড়েছেন সবাই? এবার আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম টপিকটা বোঝার চেষ্টা করেন যে এই টপিকটা হচ্ছে আমাদের টিভেট রিফর্ম এজেন্ডা।
আমাদের এজেন্ডা গুলো কি কি? এজেন্ডা মানে হচ্ছে এখানে বাংলায় বলা হচ্ছে কর্ম পরিকল্পনা, যেটাকে বলা আই থিঙ্ক, যেহেতু হচ্ছে এটা রিফর্ম এজেন্ডার কথা বলা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কর্মসূচিগুলো, যেগুলো কিনা আহ, আমাদের টিভেটের সংস্কার করা হয়েছে, যে কাজগুলো কি হবে, আমাদের টিভেটের এজেন্ডাগুলো কি, তারা কোন জায়গাগুলোতে কাজ করবে, ঠিক আছে? সেই টিভেট রিফর্ম এজেন্ডাতে প্রথমটা যেটা আছে সেটা ছিল হচ্ছে মডিফাইড টিভেট লেজিসলেশন, অর্থাৎ আমাদের টিভেটের যে আইনগুলো আছে, যে পলিসিগুলো আছে, এগুলোকে কি প্রতিনিয়ত মডিফাই করা লাগবে। আপনি একটা আইন যদি এখন 10 বছর আগে বানিয়ে রেখে দেন, আগামী 10 বছর যে ওটা চলবে, সময় চেঞ্জ হচ্ছে না, টেকনোলজি ডেভেলপ হচ্ছে না, তাহলে ওই একটা যেটা কিনা আপনি 10 বছর আগে তৈরি করে রেখেছেন ওটা দিয়ে 10 বছর যাবে? আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টিভেটের যত পলিসি আছে, যত আইন আছে, এগুলোকে প্রতিনিয়ত কি মডিফাই করা লাগবে। যেটা আছে সেটাকে আরেকটু ভালোভাবে কিভাবে হচ্ছে আনা যায়, এই জিনিসটা হচ্ছে টিভেটের প্রথম এজেন্ডা। দেন হচ্ছে এনএসডিপি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, অর্থাৎ আমাদের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোকে হচ্ছে কিভাবে প্রতিনিয়ত ডেভেলপ করা যায়, নতুন নতুন পলিসি আনতে হবে, তখনই কি কাজের জায়গা বাড়বে। এরপরে কি বলছে যে আমাদের 3 নম্বর এজেন্ডা কি, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আমাদেরকে ফ্রেমওয়ার্ক যেটা আছে, অর্থাৎ আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল কোয়ালিফিকেশনের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে দাঁড় করানো লাগবে, এজেন্ডাতে এটা বলা ছিল। এখন আসেন এখানে একটু ছোট্ট এক্সাম্পল অ্যাড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে এর পরের টপিকগুলো। আমাদের এই ফ্রেমওয়ার্ক কিন্তু এখন আছে, সেই ফ্রেমওয়ার্কটা কোনটা, যেটা কিনা আগে ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। বাট আমি সিএস এর ওখানে আপনাদের কিন্তু একটা ফ্রেমওয়ার্ক দেখিয়েছিলাম, সেটা কি কারো মনে আছে? ফ্রেমওয়ার্কের কথা বলেছিলাম, বিএনকিউএফ। গুড, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখন কারো কি কোশ্চেন আসছে, দুইটা কি আলাদা আলাদা, কি মনে হয়? আমার মনে হয় একই। বলেন স্যার। ম্যাম দুটোর কাজ প্রায় ম্যাম সেম, বলছেন নামটা ডিফারেন্স। ওকে, বাকিরা কি মনে হয়? কিছু মনে হয় না? আচ্ছা, অলরেডি আপনারা ধরে ফেলেছেন। এবার বলি, প্রথমে ছিল এনটিভিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এটা কিন্তু এত বছর ওই ফ্রেমওয়ার্ক অনুযায়ী 6টা লেভেল ছিল, যে 6টা লেভেলের সঙ্গে আরো 2টা এডিশনাল 2টা পার্ট ছিল, প্রিভোক 1 অ্যান্ড প্রিভোক 2, যেটা আমরা পরে দেখব। এখন কিন্তু জাস্ট ওইটাকে চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ফ্রেমওয়ার্কটাকে চেঞ্জ করে ওখান থেকে কিছু মডিফাই করা হয়েছে, নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। কাঠামোটা সেমই ছিল। এই কাঠামোটা কি সেটা বুঝিনি। কাঠামোটা হচ্ছে যে আমরা হচ্ছে যে লেভেলগুলো করব না, সেই লেভেলগুলো আমাদের কোন পজিশনের জন্য, ধরেন যে কিনা হচ্ছে ইলেকট্রনিক্স বলি কেন, ইলেকট্রিক্যালের কেউ ইঞ্জিনিয়ার আছে যে কিনা 10 বছর ধরে হচ্ছে তার কাজের এক্সপিরিয়েন্স, আবার কেউ হচ্ছে 2 বছর হচ্ছে আপনার 2 বছর ধরে হচ্ছে ট্রেনিং করেছে, সেও যখন কিনা হচ্ছে নতুন জবে ঢুকেছে, তারও কিন্তু হচ্ছে কি সেম পজিশন ওয়ার্ক প্লেসে। এখন আমরা আইডেন্টিফাই করব কি করে যে যে কিনা হচ্ছে 10 বছর ছিল সেম, সে হচ্ছে একই কোয়ালিফিকেশনে কাজ করছে, আবার যে কিনা হচ্ছে 2 বছর, সরি কোয়ালিফিকেশন না, হ্যাঁ কোয়ালিফিকেশন, ঠিক আছে, কোয়ালিফিকেশনে কাজ করছে, যে কিনা 2 বছর সেও কিন্তু হচ্ছে কি ওয়ার্ক প্লেসে যখন কাজ করছে একই কোয়ালিফিকেশনে কাজ করছে, কিন্তু আইডেন্টিফাই করবো কি করে আমরা? আইডেন্টিফাই করার জন্য এই যে ফ্রেমওয়ার্কটা না, ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে।
ফ্রেমওয়ার্কে দেখবেন বেসিক ওয়ার্কার, স্কিলড ওয়ার্কার, সরি বেসিক ওয়ার্কার, সেমি স্কিলড ওয়ার্কার, স্কিলড ওয়ার্কার, আচ্ছা না? তাহলে যখন কিনা হচ্ছে আমরা এই ফ্রেমওয়ার্কটা দেখবো যে ফ্রেমওয়ার্কে জব ডেসক্রিপশনে কাজ কি কি আছে, ওই যে 12 বছর ধরে কাজ করছে সে কি কাজ করে, তার মানে সে কোন লেভেলের ওয়ার্কার, তখন আমরা বুঝে যাব। আর যে 2 বছর মানে ধরেন হচ্ছে ওয়ার্ক প্লেসে জয়েন করেছে হচ্ছে 2 বছর ধরে কাজ করছে, তার কাজ কাজ কি কি, অর্থাৎ তার জব ডেসক্রিপশন কি বলে, সেটা দেখলে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কেউ মানে কে হচ্ছে স্কিলড ওয়ার্কার আর কে হচ্ছে সেমি স্কিলড ওয়ার্কার। অর্থাৎ যে কিনা ওই 12 বছর ধরে কাজ করছে সে কিন্তু হচ্ছে স্কিলড ওয়ার্কার, আর যে কিনা কেবলই হচ্ছে 2 বছর ধরে কাজ করলো সে কিন্তু সেমি স্কিলড ওয়ার্কার। কিন্তু দুজনের কোয়ালিফিকেশন অর্থাৎ একই ইয়েতে কিন্তু হয়তোবা তার ওয়ার্ক প্লেসে কাজ করছে, কিন্তু কোনোভাবে ফ্রেমওয়ার্ক যখন আমরা মানে কোনোভাবে কিন্তু আমরা আইডেন্টিফাই এমনি এমনি করতে পারি না। যখন কিনা জব ডেসক্রিপশনটা দেখি আর ওই জব ডেসক্রিপশন মানে ওই জব ডেসক্রিপশনের সঙ্গে যখন ফ্রেমওয়ার্ক মিলাই না, তখন হচ্ছে আমরা বুঝতে পারি যে ওয়ার্ক প্লেসে তার কাজের অর্থাৎ কাজের দিক দিয়ে তার পজিশন কি। তো ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আপনাকে আইডেন্টিফাই করতে হেল্প করে যে আমি এখন কোন লেভেলে আছি আর কোন লেভেলে আমাকে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ স্কিলড ওয়ার্কার অর্থাৎ আমি যদি এখন বেসিক ওয়ার্কার হিসেবে আছি, তার মানে আমাকে সেমি স্কিলড ওয়ার্কার হওয়া লাগবে। সেমি স্কিলড ওয়ার্কার যারা আছে তারা মনে করবে আমাকে স্কিলড ওয়ার্কার হওয়ার জন্য এই পড়াশোনা করা লাগবে, এই কাজটা জানা লাগবে। এই যে জিনিসটা নিজেকে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু আমাদের এই ফ্রেমওয়ার্কটা। তখন ছিল এনটিভিকিউএফ, এখন জাস্ট হচ্ছে কিছু চেঞ্জেস করে এটাকে বিএনকিউএফ করা হয়েছে। এটাই হচ্ছে ডিফারেন্স। ফ্রেমওয়ার্কের কাজ কিন্তু শুধুমাত্র আমাদেরকে আইডেন্টিফাই করতে শেখা যে রাইট নাও আমি কোন পজিশনে আছি, এবং আমাকে ওই উপরের লেভেলে যাওয়ার জন্য একজন স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য বা কাজ পাওয়ার জন্য আমাকে কি কি কাজ শিখতে হবে, কি কি কাজ জানতে হবে, কি কি ট্রেনিং নিতে হবে, তখনই কি আমি ওই স্কিলড ওয়ার্কার হব বা হাইলি স্কিলড ওয়ার্কারও হব। বোঝা গিয়েছে বিষয়টা? এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ছিল। ফ্রেমওয়ার্কের আরো ডিটেলস হচ্ছে আমরা পরে পাবো। আচ্ছা, এনটিভিকিউএফ এর পরে যেটা আছে বাংলাদেশ টিভের কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, যেখানে ট্রেনিং থাকবে খুব স্বাভাবিক কোয়ালিটি অবশ্যই হচ্ছে কি আমার ইনশিওর করতে হবে। তাহলে সেই কোয়ালিটি সিস্টেম আমাকে কি বলছে আমাদের টিভেটের, সেটা সম্পর্কে আমাকে জানতে হবে না? তাহলে সেটা সম্পর্কে কি আমার ধারণাও যেরকম থাকা লাগবে সেটাও তো তৈরি করা লাগবে আগে। এটা ছিল হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা। এরপর হচ্ছে টিভেটের ডাটা সিস্টেম। টিভেট ডাটা সিস্টেমটা কি? আমি সবাইকে ট্রেনিং দিচ্ছি কিন্তু তাদের কোনো ডাটা নেই। এখন যখন মার্কেট ডিমান্ড অনুযায়ী আমার কারো অপরচুনিটি মানে কোনো একটা অপরচুনিটি আসলো, সেটা বাইরের দেশ থেকেও হতে পারে, যে এত লোক এত গভর্নমেন্টের অনেক সময় অনেক প্রজেক্ট থাকে না যে এতজন লোক নিবে তারা, কিন্তু আমি কোনো ডাটাই রাখিনি। তো ডাটা যখন রাখিনি তখন কি হচ্ছে আমি এই প্রয়োজনের সময় তাদেরকে খুঁজে পাবো যে আমার স্কিল ওয়ার্কার কারা আছে? তখন আমি দিতে পারবো না। তার মানে হচ্ছে আমাদের ডাটা সিস্টেমটাকে হচ্ছে তৈরি করা লাগবে। এটা হচ্ছে এজেন্ডাতে বলা ছিল। এরপরে হচ্ছে আরপিএল, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যারা দীর্ঘ অনেক বছর ধরে হচ্ছে কাজ করছে, অনলি কাজ, হাতে কলমে কাজ, সেটা কি ওই যে কিনা সেলাই মেশিনের কাজ করছে সেটা কি দীর্ঘ অনেক বছর হতে পারে না? যে কিনা হচ্ছে রান্নার কাজ করছে সেটাও কি অনেক সময় ধরে তার নিজের ওটা কি একটা স্কিল না, যে সে ওই কাজটা খুব ভালো জানে, ভালো করতে পারে? যে কিনা পেন্টিং এর কাজ করছে, কোথাও নিজের হয়তোবা নিজের আশেপাশেই হচ্ছে সে পেইন্ট করছে, ঠিক আছে, ওইটা দ্বারা হচ্ছে কিছু আর্নিং করছে, তার মানে কি তার ওটা কি স্কিল না, দক্ষতা না, যে সে পেইন্ট খুব ভালো করে? এই যে যখন কিনা হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে কেউ হচ্ছে কাজ করছে কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, সার্টিফিকেশনটা নেই, তার মানে ওই সার্টিফিকেশনটার জন্য এনারা যারা কাজ জানে, যেমন এসএমও যে কিনা সেলাই মেশিনে বসে হচ্ছে জামা তৈরি করছে, সে কাজ জানে। যে কিনা রান্না করে হচ্ছে তার সংসার চালাচ্ছে, অর্থাৎ ফর এক্সাম্পল ধরেন হচ্ছে কোনো একটা ক্যাটারিং সার্ভিস চালাচ্ছে, কোনো অফিসে খাবার দিচ্ছে, এটা কিন্তু একটা স্কিল। তাহলে
এই যে মানুষগুলো এদেরকে হচ্ছে কি একটা সার্টিফিকেশনের থ্রুতে কি তারা তাহলে আরো ভালো কাজ করতে পারবে, ওয়ার্ক প্লেসে যেয়ে হচ্ছে ভালোভাবে কাজ করতে পারবে। সেটা কিভাবে হবে? যখন কিনা কারো এই কাজের অভিজ্ঞতা আছে, তাদের জন্য হচ্ছে এই রেকগনিশন অফ প্রায়র লার্নিং অর্থাৎ আরপিএলটা, যে আপনার কাজের অভিজ্ঞতা আছে তাহলে আপনি এখানে ওরিয়েন্টেশন করে দেন হচ্ছে কি অ্যাসেসমেন্টে বসে আপনি সার্টিফিকেটটা নেন। কিন্তু আমাদের ম্যাক্সিমামের ধারণা এখন এটা যে আরপিএল এর ক্ষেত্রে, যেমন এটা নিয়ে আজকে কথা হচ্ছিল যে আরপিএল এর বিষয়টা অনেকের এখনো কনসেপ্ট যে ক্লিয়ার নাই। যে অনেক বলা হচ্ছে যে আরপিএল তো হচ্ছে 2 দিনে একটা মানুষ শিখে কি সার্টিফিকেট নিবে, বাট 2 দিনে যে সার্টিফিকেটটা আমরা দিচ্ছি ওটা তো বেসিক্যালি তাদেরকে কাজ শেখানোর জন্য ডাকি নেই। এটা তো হচ্ছে বিভিন্ন এসটিপি তে হচ্ছে যে লাইক যে তাদের যেহেতু হচ্ছে বিভিন্ন প্রজেক্ট বা আইডিয়া কম, বা তারা ওয়ার্কফোর্স ওইভাবে মানে তারা যেহেতু হচ্ছে ম্যানফোর্স পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে তারা এই জিনিসটা করে। কিন্তু বেসিক্যালি আরপিএল এর উদ্দেশ্যটা কি? আরপিএল এর উদ্দেশ্য হচ্ছে যারা অলরেডি স্কিল্ড ওয়ার্কার, যারা কিনা কাজ জানে, তাদেরকে সার্টিফিকেশন দিয়ে, তো তাদের তো কাজ শেখানোর জন্য ডাকা হচ্ছে না। তাদেরকে শুধুমাত্র কি যে আপনি ওরিয়েন্টেশনে যাবেন, স্ট্যান্ডার্ড অনুযায়ী কিভাবে কাজটা হচ্ছে সেটা জাস্ট দেখানো। সে ওই সেলাই মেশিনের কাজ জানে, তাকে শুধু দেখানো হচ্ছে যে আমরা যখন কিনা হচ্ছে একটা আরএমজি সেক্টরে যখন কিনা গার্মেন্টস এর কাজ হয় তখন কোন স্ট্যান্ডার্ড ফলো করে কাজ হয়। 2 দিন ওই স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য এনাফ, কারণ সে কাজটা জানে। তাকে শুধু স্ট্যান্ডার্ডটা মেনটেন করে শেখানো, আর কিচ্ছু না। ওটা শেখানো হচ্ছে না, তাকে স্ট্যান্ডার্ডটা বলে দিয়া সে কাজটা জানে, সে স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করবে এবং অ্যাসেসমেন্টে বসবে। যদি স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করতে পারে তাহলে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়ে যাবে, না হলে সে পরের বার দিবে। আর সে তো কাজটা জানে। তার মানে হচ্ছে আরপিএল এর উদ্দেশ্য হচ্ছে আপনি কাজ জানেন, আপনাকে শুধু মানে সার্টিফিকেটটা দিচ্ছে। কিন্তু এই যে অনেকের যে কনসেপ্টটা আছে যেটা কিনা 2 দিনে কাউকে ধরে নিয়ে আসা হচ্ছে, ট্রেনিংটা দেওয়ানো হচ্ছে জাস্ট বিকজ অফ দ্যাট ট্রেনিং এর প্রয়োজনের কারণে, যে ট্রেনিং এ সবাই আসছে না বা এরকম কোনো কিছু। তো এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে যে সবাই মনে করতেছে আরপিএল তো হচ্ছে 2 দিনের ট্রেনিং দিয়ে কি বা শিখবে উনি। ওনাকে তো বেসিক্যালি ট্রেনিং দেওয়ার জন্য ডাকা হয়নি আরপিএল এ। ওনাকে উনি কাজটা জানে বলে হচ্ছে তাকে হচ্ছে স্ট্যান্ডার্ডটা বোঝায় হচ্ছে অ্যাসেসমেন্টে বসানো। আর এই উদ্দেশ্যটাই কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। সো আরপিএল এর বিষয়টা নিশ্চয়ই সবাই ক্লিয়ার এখন, যে আপনার কাজের অভিজ্ঞতা আছে সেটা সার্টিফিকেটের জন্য আপনি আরপিএলটা দিচ্ছেন, অর্থাৎ স্বীকৃতিটা নিচ্ছেন, আর কিছু না। এরপর হচ্ছে মডেল ফর সিএস ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্সেস। এজেন্ডাতে এটাও বলা আছে যে আমাদেরকে কি করা লাগবে, সিএস এর মডেল যেটা আছে না, ওই যে সিএস আপনারা দেখলেন না 9টা কম্পোনেন্ট, এই মডেলটা ডেভেলপ করে মার্কেটে নতুন ডিমান্ড মানে ডিমান্ড আছে এরকম অকুপেশন গুলো খুঁজে বের করতে হবে, এবং সেই অকুপেশনের কাজ শেখানোর জন্য কি বিভিন্ন ধরনের কোর্স করা লাগবে না? কোর্স গুলোকে সাজানো লাগবে। কোর্স মানে কি? ওই যে ট্রেনিং এর ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে, এরপরে কি বলছে, সিএস তো তৈরি করলাম, ডিমান্ড অনুযায়ী হচ্ছে ট্রেনিং দিব, এটাও চিন্তা করে ফেললাম। এখন কি নতুন ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে কি শুরু করার জন্য সবার আগে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি টিভেটের যে টিচার প্রিন্সিপালরা আছে তাদেরকে আগে ট্রেনিং এ ডাকা লাগবে না? নিউ ট্রেনিং প্রোগ্রামস ফর টিভেট টিচার্স অ্যান্ড প্রিন্সিপালস, অর্থাৎ ওই যে টিভেটের টিচাররা যারা কিনা দীর্ঘদিন ধরে অন্যান্য ট্রেনিং দিচ্ছে, নতুন কোনো ট্রেনিং যখন ইন্ট্রোডিউস করানো হবে তখন তাদেরকে আগে কি করা লাগবে, ওই ট্রেনিং প্রোগ্রামগুলোতে তাদেরকে আগে ডাকা লাগবে। ডেকে তাদেরকে যে নতুন যেগুলো আমরা করতে যাচ্ছি না সেগুলোকে তাদেরকে জানানো লাগবে, বোঝানো লাগবে। ট্রেনিং তো তারা দিবে, এসটিপি গুলো ট্রেনিং দিবে, তাই না? তো তাদেরকে তো এই বিষয়গুলো আগে জানানো লাগবে যে আমরা এই নতুন কোর্স নিয়ে এসেছি, এগুলো হচ্ছে আপনাদের এখানে হচ্ছে আপনারা এই কোর্সগুলো চালাবেন, এবং এই কোর্সগুলোতে কি কি হয় এই বিষয়গুলো মার্কেটের ডিমান্ড আছে, সো এদেরকে ট্রেনিং দিলে হচ্ছে এরা পরবর্তীতে কাজ করতে পারবে। বুঝে গিয়েছে বিষয়টা? এরপরে হচ্ছে ইনহ্যান্সড ওয়ার্ক বেসড লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ ডিমান্ড ড্রাইভ। আরে আমি তো আজকে রেকর্ডিং করতে ভুলে গেছি, রেকর্ডিং এর ঝামেলাও আছে মনে হয়। আচ্ছা, আজকে রেকর্ডিংটা মনে হয় হবে না। হ্যাঁ, আমার এখানে রেকর্ডিং একটা কি প্রবলেম হয়েছে, এটাকে আমাকে ইয়ে করা লাগবে, ফাইনাল করা লাগবে। আর এমনিও অর্ধেকটা সেশন চলে গিয়েছে, আমার খেয়াল নেই আজকে। আচ্ছা,
লাস্ট ওয়ান ছিল হচ্ছে ইনহ্যান্সড ওয়ার্ক বেসড লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ ডিমান্ড ড্রাইভেন। আচ্ছা, যখন কিনা হচ্ছে আমরা মার্কেটের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী যে ট্রেনিংগুলো দিব না, তো সেগুলো কিভাবে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মাধ্যমে এনহ্যান্স করা যায়, অর্থাৎ বাড়ানো যায়, সেই দিকে হচ্ছে আমাদেরকে ফোকাস করা লাগবে। এখন কোশ্চেন আসতে পারে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা কি, সেটা একটু বুঝে নেন। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং মানেই হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিংটা না, যেখানে কি অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ চলছে। ফর এক্সাম্পল হচ্ছে আরএমজি সেক্টরে গার্মেন্টসে কাজ চলছে, আপনি ডিরেক্ট ওখান থেকেই হচ্ছে কাজ শিখবেন। আপনি কি জানেন না, বাট ওখানে যারা কাজ করছে তাদেরকে দেখে দেখে আপনি কাজ শিখবেন, এবং সেই কাজ যখন আপনি শিখবেন তখন কি আপনাকে একটা অ্যামাউন্টও দেওয়া হবে। এই যে অ্যাপ্রেন্টিসশিপ, মানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে আপনি ওয়ার্ক প্লেসে কাজ করবেন এবং সেটার বিনিময়ে আপনাকে কিছু অনারিয়াম দেওয়া হবে, কিছু অ্যামাউন্ট দেওয়া হবে। সো এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটাকে বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু আমাদের এখানে টিভেটে এখন পর্যন্ত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ওভাবে হয় না, ঠিক আছে? সো এই জায়গাটা, যে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জায়গাটা যে হচ্ছে বাড়ানো লাগবে, সেই ডিমান্ডটা তৈরি করা লাগবে, এখানে আমাদের এজেন্ডাতে বলা আছে। হোপফুলি পরবর্তীতে, এখন যেহেতু সবই হচ্ছে, ডেফিনেটলি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংও হবে ইনশাল্লাহ, ঠিক আছে? অলরেডি হচ্ছে এখানে ট্রেনিং গুলো হয়। স্যার কিছু বলবেন? কেউ কিছু বলবেন? ম্যাম, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ব্যাপারে বুঝেন না। বুঝেননি তাই তো? জি ম্যাম, আপনি যে বললেন যে এখন হয়নি, কিন্তু মানে অনেক আমরা কোর্সে দেখি যে তারা হচ্ছে কোর্সের সাথে সাথে ভাতাটা পায়। বিষয়টা কি এরকম? অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং না, এটাকে বলে হচ্ছে, মানে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা বেসিক্যালি হচ্ছে কি আপনাদের ওয়ার্ক প্লেস, মানে কি বলে ওটাকে, বলে হচ্ছে ইন্ডাস্ট্রি সেট আপে হওয়া লাগবে, মানে ওয়ার্ক প্লেস সেট আপ যেটাকে বলে, ক্লাসরুম সেট আপ না। আমরা ধরেন হচ্ছে যে, ধরেন আমরা যখন ট্রেনিং গুলো করি, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যেখানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং গুলো নিতে যাচ্ছি, এই ট্রেনিং গুলো নিতে যে আমরা কি ইয়ে করি, কাজগুলো যেখানে শিখছি ওখানে কি সেট আপটা দেওয়া হয়েছে না? অর্থাৎ আপনাদের যেখানে ধরেন হচ্ছে ইএম এর ট্রেনিং যেখানে হচ্ছে, প্লাম্বিং এর ট্রেনিং যেখানে হচ্ছে, ওখানে কি বেসিক্যালি ওই মানে ইলেকট্রিক্যালের কাজ হয়, প্লাম্বিং এর কাজ হয়? হয় না, কিন্তু ওই ক্লাসরুমে কি ওটাকে সেট আপটা দেওয়া হচ্ছে না যেন সে কি কাজটা শিখতে পারে? জি ম্যাম। বোঝা গিয়েছে বিষয়টা? যে মানে হচ্ছে এটা হচ্ছে কর্মক্ষেত্রে গিয়ে অনেকটা পেইড ইন্টার্নশিপের মতো এরকম। রাইট, মানে হচ্ছে আমার এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যখন কিনা আমি নিব, তখন হচ্ছে অবশ্যই আমার ইন্ডাস্ট্রি ট্রেনিং, যেখানে কিনা কাজ হচ্ছে, যেখানে কিনা অলরেডি কাজ হচ্ছে, যেখানে কিনা অলরেডি কাজ হচ্ছে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে আরএমজি সেক্টরে গার্মেন্টসে কাজ হচ্ছে, গার্মেন্টসে তো অলরেডি হচ্ছে ওয়ার্কার আছে, তারা কাজ করছে। আপনি ওখানে যাচ্ছেন হচ্ছে কি তাদেরকে দেখে দেখে কাজটা শিখতে, আপনাকে কেউ কোনো ট্রেনার শেখাচ্ছে না, আপনি তাদেরকে অবজার্ভ করবেন যে তারা কি কাজ করছে, আপনাকে ওখানকার যে সুপারভাইজার আছে সে সুপারভাইজার আপনাকে দেখাচ্ছে যে আপনি এই কাজটা এইভাবে করেন, ওই যে উনি করছে ওনারটা দেখে করেন, আপনি ওখানে দেখে দেখে করছেন। দিন শেষে আপনাকে কিন্তু, জি এটাকে ইন্টার্নশিপ বলতে পারি আমরা, যে অনার্স শেষ করে যে ইন্টার্নশিপে যাই 3 মাসের, অনেকটা সেরকম। হ্যাঁ, অবশ্যই ইন্টার্নশিপ হতে পারে, ঠিক আছে? শিক্ষানবিশ যেটা, হ্যাঁ ইন্টার্নশিপ বা থিসিস যেটা করি আমরা, সেটাই তাই না ম্যাম? হ্যাঁ, ইন্টার্নশিপ যেটা সেটা, বিষয়টা হচ্ছে হাতে কলমে শেখা, বুঝি তো না আমরা, হ্যান্ডস অন। ম্যাম কিছু কিছু জবের ক্ষেত্রেও তাই হয় যে জবের হচ্ছে স্যালারি যেমন 30 থাকবে, 6 মান্থ পরে হচ্ছে আপনি 30 পাবেন, তার আগে 20 পাবেন, মানে শিক্ষানবিশ যেটা, এরকম কি কিছু ম্যাম? না, তবে এখানে ওই জিনিসটার সঙ্গে এটা লিঙ্ক, মানে এই লিঙ্কটা কিন্তু বসে না এখানে। একটু বিষয়টা ক্লিয়ার হতে হবে আপনাদেরকে, দুইটা পয়েন্ট।
এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যে জিনিসটা, আপনি বাস্তবে যে কাজটা হচ্ছে না ওই কাজটা হতে দেখছেন আপনি। মানে আপনি যেখানে ধরুন যে বললাম যে গার্মেন্টস এর ট্রেনিং হচ্ছে, বা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিতে যে ওনাদের কিচেনে যে কাজ হচ্ছে, ঠিক আছে, ওখানে যে হচ্ছে আপনি জাস্ট তারা কাজটা করছে, আপনি সেটা দেখে দেখে শিখছেন। আপনার জন্য কিন্তু কোনো ট্রেনার নেই ওখানে, বিষয়টা বুঝেন। ওখানে কিন্তু কোনো ট্রেনার নেই, আপনি শিখবেন দেখে দেখে, সময় লাগবে, বাট আপনি তাদেরকে দেখে দেখে শিখবেন, এবং মাসে বলেন বা হচ্ছে ডে ওয়াইজ বলেন, আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে। বোঝা গেছে বিষয়টা? যখন এই ট্রেনিংটা হবে তখন কি আপনি কি হাতে কলমে কাজ, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন এখানে যারা কিনা হচ্ছে এই যে পর্যটনে যারা কিনা, আমি আমার সেক্টর নিয়ে একটু বলি, মানে পর্যটনে যারা কিনা হচ্ছে ট্রেনিং করে থাকে যে হোটেল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, তাদের দেখবেন এরা বিভিন্ন হোটেলে যায় হচ্ছে কি ইন্টার্নশিপ করার জন্য। হ্যাঁ, ট্রেনিংটা নিয়ে তারপরে যায় ইন্টার্নশিপ করার জন্য। ইন্টার্নশিপ করতে যে এরা যখন কাজ করতে যায় না ওই ওয়ার্ক প্লেসে, তাদের কাজের সম্পর্কে কিন্তু ওই ধরনের ক্লাসরুমে কিন্তু তারা যে কাজ করেছে, ডিরেক্ট যখন ওয়ার্ক প্লেসে যাচ্ছে ওদের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। কিন্তু ক্লাসরুমে যখন কিনা হচ্ছে আপনাদেরকে কোনো ট্রেনার শিখাচ্ছে, আপনি চাইলে কি আমি একটু ফোনটা ধরে আসি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারছেন। ওখানে ইন্ডাস্ট্রিতে যখন আপনারা কাজ করতে যাবেন, আপনাদের ফোন লকার রুমে থাকবে, এর মধ্যে আপনার বাপ মূল্য মা মূল্য কোনো আসা যায় না তাদের। যে টাইমে আপনি ওই মোবাইল লকার রুমে থাকবে, আপনার ডিউটি চলবে, আপনি ওই ডিউটির মধ্যে কোনো মোবাইল টোবাইল কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তার মানে বিষয়টা আপনি বুঝছেন যে এই ট্রেনিং মানে যেটা আপনি নিয়ে এসেছেন আর যেটা কিনা বাস্তবে হচ্ছে আপনি কাজের অভিজ্ঞতাটা নিচ্ছেন, ওটার মধ্যে আকাশ পাতাল তফাৎ না? জি জি, ঠিক আছে। এবং ওখানে কিন্তু হচ্ছে আপনাকে কি কাজের মানে আপনি যে কাজ করছেন সেটা অনুযায়ী কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, একটা স্যালারি বলেন বা হচ্ছে কি বলে ওটাকে যেন, না ওটাকে কি যেন বলে, অনারিয়াম, পার ডে যেন, আচ্ছা কি যেন একটা, অনারিয়াম, হ্যাঁ অনারিয়ামই, হ্যাঁ ওটা কিন্তু সম্মানই বলে ম্যাম। সম্মানী, থ্যাংক ইউ ম্যাম, সম্মান, ঠিক আছে, একটা দেয়া হচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনার কিন্তু একটা হোপ আছে যে আপনি যদি ভালো কাজ করেন ওখানে কন্টিনিউ কাজ করতে পারবেন। বিষয়টা বোঝা গেছে? কিন্তু আমরা যে এই যে ট্রেনিং করি না, ক্লাসরুম ট্রেনিং, এখান থেকে কিন্তু আমাদের এরকম কোনো হোপ নাই যে এখানেই হচ্ছে আমরা কাজটা করতে পারবো। আমরা এখানে কাজ শিখতে এসেছি, ওই সেট আপটা দেওয়া হয়েছে আমাদেরকে কাজ শেখানোর জন্য। কাজ শেষ হচ্ছে, আমরা একটা অ্যামাউন্ট পাচ্ছি প্রজেক্ট থেকে, শিখে কিন্তু অনেকে বাড়িতে বসে আছে, কেউ হচ্ছে কাজে চলে যাচ্ছে। কিন্তু যখন কিনা এই ট্রেনিং গুলো হয়, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর থ্রুতে কিন্তু আপনাদের কাজের যে জায়গা এটা বাড়বে। আপনি ভালো কাজ করলে আপনার ওইখানেই কাজ করার সুযোগ হয়ে যাবে, আপনার একটা হোপ আছে। তো এই জন্য বলা হয়েছে যে এই অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং গুলো আছে এগুলোকে আমাদেরকে বাড়ানো লাগবে। ঠিক আছে, আমি আরেকটা বাস্তব অভিজ্ঞতার থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। প্রাণ তো সবাই চিনেন, রাইট? প্রাণে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে এনএসডি ইন্ট্রোডিউস করেছে। অর্থাৎ ওই ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে না, ইন্ডাস্ট্রিতেই হচ্ছে ওইখানেই ওই সেট আপের থ্রুতে হচ্ছে ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, এই যে যারা ট্রেনিংটা নিবে এদের মধ্যে থেকে যারা আশেপাশে আছে তারা কিন্তু হচ্ছে কি এই ট্রেনিং শেষ করার পরে ওই সার্টিফিকেট নিয়ে ওখানেই কাজ করতে ঢুকে যাবে। আর যারা ধরেন দূর থেকে এসে ট্রেনিংটা নিচ্ছে তারা অন্য কোনো কোম্পানিতে, মানে অর্থাৎ ওই মানে কি বলে ইন্ডাস্ট্রি, মানে এরকম প্রাণ, তারপরে ওয়েল ফুড, এই টাইপের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোতে কিনা ওই সার্টিফিকেট শো করে জবের ব্যবস্থা করে ফেলতে পারবে, বিকজ সে কিন্তু ইন্ডাস্ট্রি থেকেই ট্রেনিংটা নিয়েছে। বোঝা গেছে বিষয়টা? যেমন এটা এখন হয়েছে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ স্যার। জি ম্যাম, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা ওই যে 1 নম্বর যেটা আছে মডিফাইড টিভেট, এটা একটু যদি একটু রিপিট করতেন। মডিফাইড টিভেট লেজিসলেশন হচ্ছে কি আমাদের আইনগুলো তো আগে থেকে করা হচ্ছে, তাই না? টিভেটের যে আইনগুলো আছে, তো এখন আমি যদি একটা আইন বানিয়ে রেখে, মানে ধরেন হচ্ছে আমি একটা আইন করলাম যে আমার এখানে হচ্ছে এই ট্রেনিং গুলো হবে, ধরেন হচ্ছে আমার এখানে হচ্ছে ধরেন এই ইন্ডাস্ট্রি ট্রেনিং, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং হবে। এখন এই আইন হচ্ছে আমি আজকে বানালাম যে ইন্ডাস্ট্রি ট্রেনিং দিয়ে হচ্ছে আমি বাকি সবাইকে কাজের ব্যবস্থা করে দেবো।
এই জিনিসটাকে আমি আগামী 10 বছর চালু, মানে 10 বছরের মধ্যে আর কোনো চেঞ্জ করবো না, কোনো পরিবর্তন করবো না, তাহলে কি হবে? এরকম হতে পারে না যে হচ্ছে এই 10 বছরে তো অনেক কিছু চেঞ্জ হবে, দেখা গেল ইন্ডাস্ট্রি বাড়বে, দেখা গেল হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং এর পাশাপাশি হচ্ছে আরো অনেক ধরনের ট্রেনিং আমাদের ইন্ট্রোডিউস করার প্রয়োজন হতে পারে। তার মানে হচ্ছে আমার যে আইনটা, যে আইনগুলো হচ্ছে আমরা করে থাকি, এগুলোকে কি মডিফাই করার, যে মডিফাই যে করতে হবে প্রতিনিয়ত, এই জিনিসটা যেন মাথায় থাকে। অর্থাৎ 2012 সালে যে আইন ছিল ওটা কিন্তু এখন পর্যন্ত নেই, অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। সো এখানে ওই যে আমাদের টিবেটের যে পলিসিগুলো আছে, আইনগুলো আছে, এগুলোকে কিভাবে মডিফাই করা যায় সেই বিষয়গুলোর কথা বলেছে। যে আমাদের টিবেট এজেন্ডাতে, সরি রিফর্ম এজেন্ডাতে বলেই দেওয়া হচ্ছে যে আমরা যেন মডিফাই করতে থাকি আমাদের এই আইন কানুনগুলো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ম্যাম হ্যাঁ, পরের গুলো একটু শর্টে এক কথায় বলে দেন তো ম্যাম, প্রত্যেকটা লাইন গুলো মানে 2-3 কথা। স্কিল ডেভেলপমেন্ট পলিসি যেটা আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এটা হচ্ছে যে আমরা যে পলিসিগুলো আছে আমাদের, ওই পলিসিগুলো হচ্ছে আমাদেরকে তৈরি করা লাগবে। এরপর একটা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক যেটা আছে, যে আমাদের ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমাদেরকে এভাবে দাঁড় করানো লাগবে যেন কেউ ওই ফ্রেমওয়ার্ক দেখে বুঝতে পারে যে সে কোন লেভেলের ওয়ার্কার, সে কি সেমি স্কিল্ড ওয়ার্কার না হাইলি স্কিল্ড ওয়ার্কার। সেই জন্য হচ্ছে ফ্রেমওয়ার্কটা রাখা লাগবে। এই ফ্রেমওয়ার্কের পরে হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম যেটা আছে, সেই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটাকে হচ্ছে কি আমাদের তৈরি করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ ট্রেনিং হবে, কোয়ালিটিটা কি হবে, সে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম না থাকলে কি আমি ওই ট্রেনিং এর কোয়ালিটি এনশিওর করতে পারবো? তো এই জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম হচ্ছে রাখতে হবে, এজেন্ডাতে এটা বলা ছিল। এরপর হচ্ছে যে টিবেটের ডাটা সিস্টেম, যাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের ডাটাও রাখা লাগবে, সো এই ডাটা সিস্টেমের উপরও ফোকাস করা লাগবে। এরপর হচ্ছে আরপিএল, যারা কিনা পূর্বের অভিজ্ঞতা আছে তারা হচ্ছে স্বীকৃতিটা নেওয়ার জন্য কি আরপিএল এ বসবে। এরপর হচ্ছে মডেল ফর সিএস ডেভেলপমেন্ট অ্যান্ড নিউ ডিমান্ড ড্রাইভেন কোর্সেস, অর্থাৎ আমাদের যে সিএস এর ওই জন্য একটা কম্পোনেন্ট দেখালাম, যে অর্থাৎ এই মডেল অনুযায়ী সিএস কে হচ্ছে ডেভেলপ করা লাগবে, বিভিন্ন সিএস ডেভেলপ করব এবং মার্কেটে যে ডিমান্ড আছে সে অনুযায়ী সিএস ডেভেলপ করে কোর্সগুলোকে আমরা ইন্ট্রোডিউস করব। এরপরটা হচ্ছে নতুন ট্রেনিং যে প্রোগ্রামগুলো আছে টিবেটের, সেই জিনিসগুলো যখন, অর্থাৎ সেই কোর্সগুলো যখন আসবে তখন কি আমার টিবেটের যারা টিচার এবং প্রিন্সিপাল আগের থেকে আছে, যারা কিনা সবসময় ট্রেনিং এর সঙ্গে যুক্ত, তাদেরকে আগে হচ্ছে এই জিনিসগুলো জানানো লাগবে। তো তাদের জন্য হয় সেটা ওয়ার্কশপ বা কোনো একটা ট্রেনিং এর ব্যবস্থা করে আগে তাদেরকে শেখানো লাগবে। তারপরে হচ্ছে যে আমাকে বাড়ানো লাগবে হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জায়গাটা, যেখানে কিনা কি ওয়ার্ক প্লেসে ট্রেনিংটা হবে এবং সেই ট্রেনিং এর এগেনস্টে সে একটা অ্যামাউন্টও পাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এজেন্ডাগুলো। এরপরে যাব হচ্ছে আমরা, ম্যাম আমার একটা বিষয় জানার ছিল যে এই এজেন্ডা থেকে কিরকম টাইপের কোশ্চেন আসে? এজেন্ডা থেকে কি ধরনের কোশ্চেন আসে? এই জি। এজেন্ডা রিলেটেড এজেন্ডা টপিকটা থাকবেই, ঠিক আছে। ধরুন হচ্ছে টিবেটের এজেন্ডা গুলোতে হচ্ছে রাইট ডাউন দ্য টিবেট এজেন্ডা, ধরুন হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারো যে এজেন্ডা গুলোর হচ্ছে কি বলে, এজেন্ডা গুলোতে হচ্ছে কোন কোন বিষয়গুলো আছে বা কোন কোন বিষয়গুলো নেই। তো এখন যখন কিনা কোন কোন বিষয়গুলো আছে বলবে না, তখন আপনাকে দেখা লাগবে, যেমন এমসিকিউ যদি ধরি আমি, ধরেন হচ্ছে টিবেট রিফর্ম এজেন্ডাতে হচ্ছে যে বিষয়গুলো আছে নিচের কোনটা সেটা, তো ওখানে দেখা গেল 3টা অপশন থাকতে পারে, যেটার সঙ্গে কি আপনার ওই এজেন্ডার কি মিল না থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, একটা হচ্ছে মিল না থাকতে পারে আর একটা হচ্ছে মিল থাকে। তাহলে কোশ্চেনের ক্ষেত্রে আসবে যে কোনটা টিবেট রিফর্ম এজেন্ডা না আর কোনটা টিবেট রিফর্ম এজেন্ডা। ঠিক আছে, তো যখন কিনা আপনি প্রত্যেকটা অপশন জানবেন না এমসিকিউর ক্ষেত্রে, তখন আপনি খুবই ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটা হচ্ছে আমার এজেন্ডার মধ্যে ছিল আর কোনটা হচ্ছে নেই। বুঝতে পেরেছি। এটা হচ্ছে ম্যাম এমসিকিউ। এই ক্ষেত্রে কি কোনো ব্রড কোশ্চেন আসে? ওটাই বলতে যাচ্ছিলাম, ব্রড কোশ্চেন না, শর্ট কোশ্চেন আসে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অনেক সময় থাকে হচ্ছে যে টিবেটের রিফর্ম যে এজেন্ডাটা আছে সে এজেন্ডার 5টা নাম লিখেন, বা এজেন্ডাগুলো কি কি 5টা এজেন্ডা লিখেন, 3টা এজেন্ডা লিখেন, তো এখান থেকে যে কোনো 3টা লিখে দিবেন। বুঝে গেছে? ম্যাম আমাদের ওরালেও কি এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? ওরা অ্যাকচুয়ালি এজেন্ডা জিজ্ঞাসা করে না,
ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে রিটেনে এমসিকিউতে আসে। ঠিক আছে, ওরালে অ্যাকচুয়ালি এটা আগে জিজ্ঞাসা করতো, ঠিক আছে, কিন্তু এখন এটা জিজ্ঞাসা করে না, কারণ আরো অনেক কিছু আছে ট্রেনিং রিলেটেড। ওটা আমরা যখন কিনা আরো মডিউল পড়বো তখন হচ্ছে আমরা বুঝে যাবো যে কি কি আসবে ওরালে। আরো অনেক কোশ্চেন আছে, ওগুলো হচ্ছে ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম কোর বেসিক, যে বেসিকটা হচ্ছে কি আমাদেরকে জানতেই হবে, এতে কোশ্চেন আসুক বা না আসুক। কাজ করবো তো পলিসি সম্পর্কে জানবো না, এজেন্ডা গুলো সম্পর্কে জানতে হবে না? জি জি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি যাচ্ছি। নেক্সট হচ্ছে আপনাদের এনএসডিপি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি। ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসিটা কি এটা এখন বুঝতে হবে। প্রথমে বিষয়টা একটু কেউ একটু পড়েন তো দেখি। The National Skill Development Policy in Bangladesh will guide skill development strategies and facilitate improved coordination of all elements of skill training and the parties involved. The policy provides the vision and direction for skill development over coming years as it sets out the major commitments and key reforms the government will implement in partnership with industry, workers, and civil society. থ্যাংক ইউ ম্যাম। বিষয়টা হচ্ছে আমাদের এনএসডিপিটা কি। এনএসডিপি হচ্ছে আমাদের গাইড করে হচ্ছে বাংলাদেশে যে স্কিলস ডেভেলপমেন্ট কিভাবে হবে, সেগুলোর বিভিন্ন কৌশল কি হবে, সেগুলোকে কিভাবে হচ্ছে ইমপ্রুভ করা যায়, কিভাবে হচ্ছে বিভিন্ন ট্রেনিং এর থ্রুতে এই বিষয়গুলোকে ইনভলভ করে ট্রেনিং গুলো দেয়া যায়। আরো কি বলছে যে পলিসিগুলো হচ্ছে আমাদেরকে কি একটা দিক নির্দেশনা দেয় না, কিভাবে হচ্ছে আমরা স্কিলস ডেভেলপমেন্টের কাজে হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো, হচ্ছে বছরকে বছর সেই স্কিল অনুযায়ী আমরা কিভাবে কাজটা করতে পারবো। সেই কাজটা হচ্ছে করতে যে আমরা যখন কিনা হচ্ছে গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন পার্টনারশিপ করে, ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন পার্টনারশিপ করে হচ্ছে কি আমরা ওই কাজগুলো বাস্তবায়ন করে থাকি না। তার মানে হচ্ছে যখন কিনা আমরা স্কিলস ডেভেলপমেন্ট করি, আমরা কি হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যারা কিনা কাজে যুক্ত আছি একা একা করি? একা একা কিন্তু করি না। আমাদের কি করা লাগে, আমরা হচ্ছে এসটিপি যারা আছে তারা হচ্ছে কি কর্মী নিয়োগ দেয় তার এসটিপির জন্য, কারা এই কাজগুলো করবে, ট্রেনার কে হবে, সেই ট্রেনার হচ্ছে কি ট্রেনিং দেয়। তো ট্রেনিং কারা? ওই যে আমাদের সিভিল সোসাইটি থেকে আসে না, তারা ইন্ডাস্ট্রি ওয়ার্কার যারা আছে তারা না? তো এই ট্রেনিং যে তাদেরকে দিবে সেটার জন্য ফান্ড লাগবে না, টাকা লাগবে না? তো এই টাকা ট্রেনিংটাকে বাস্তবায়ন করার জন্য কি গভর্নমেন্টের সঙ্গে কি পার্টনারশিপ করা লাগে না? যে তারা স্কিল ওয়ার্কার তৈরি করবে, তাহলে প্রজেক্টের ব্যবস্থা যেন গভর্নমেন্ট করে দেয় আমাদেরকে। সো এটার পুরো উদ্দেশ্যটা কি, এটার লক্ষ্যই হচ্ছে আমাদেরকে যে আমরা এই স্কিলস ডেভেলপমেন্টের থ্রুতে গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপ করে হচ্ছে বিভিন্ন ট্রেনিং গুলো দিব, এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা আছে এই জায়গাটাকে হচ্ছে কি আমরা মানে বাড়াবো, সোজা কথা। কারণ স্কিল ডেভেলপমেন্টের জায়গা যদি না বাড়াই তাহলে স্কিল পিপল হবে না। স্কিল পিপল না হলে কি আমাদের দেশের কাজ হবে? সব কাজই তো থেমে যাবে, থেমে যাবে। তো স্কিল ওয়ার্কারদের থ্রুতেই কিন্তু আমরা বিভিন্ন কাজগুলো করে থাকবো। তো আমার ওয়ার্কাররাই যদি হচ্ছে স্কিলড না হয় তাহলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। একটা দেশের ক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট অনেক বড় একটা ভূমিকা রাখে। সো এনএসডিপির কাজ হচ্ছে এই স্কিলস ডেভেলপমেন্টের কাজগুলোকে কিভাবে হচ্ছে বাস্তবায়ন করা যায় গভর্নমেন্টের সঙ্গে মিলে, ইন্ডাস্ট্রি পার্সনদের থ্রুতে যে ওই যে সিএস গুলো তৈরি করা হয়, এবং সিএস গুলো তৈরি করে কি ট্রেনিং দেওয়া হয়, এবং সেই ট্রেনিং এ কারা জয়েন করে? আমাদের মতন যারা কিনা সিভিল সোসাইটিতে আমরা আছি, তারা হচ্ছে এই ট্রেনিং গুলো করে কাজের জায়গা তৈরি করি নিজেদের জন্য। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এনএসডিপি। এখন আসা হচ্ছে এনএসডিপি কিছু স্ট্র্যাটেজিস আছে স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কোন জায়গাগুলোতে তারা ওই কাজগুলো করবে, কৌশলগুলো কি কি হবে তাদের কাজের এরিয়ার, এইখানে সেই বিষয়গুলো দেয়া। প্রথম জিনিস, প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং। প্রথমটা কি বলছে? প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন। অর্থাৎ আমি বলেছি না যে আমাদের সবার আগে স্কিলস ডেভেলপমেন্ট যখন করছি, স্কিল ডেভেলপমেন্ট তো বুঝছি না, দক্ষতার কাজ যখন করছি, কারো স্কিল ডেভেলপ করব,
প্রথম কাজ কি হবে? মার্কেটে কোনটার ডিমান্ড আছে, তাই না? তো মার্কেটে কোনটার ডিমান্ড আছে এটা আমি কিভাবে বুঝবো? মার্কেটে কোনটার ডিমান্ড আছে এটা বোঝার জন্য কি আমাকে মার্কেটে যাওয়া লাগবে না? মার্কেটে কোন কোন জবে হচ্ছে, ম্যাম কিছু বলবেন? বললাম জি ম্যাম, মার্কেট রিসার্চ করতে হবে। রাইট, অর্থাৎ আমাকে আগে মার্কেট অ্যানালাইসিস করা লাগবে যে আমার কোন জবগুলো আছে যেগুলো দ্বারা কি আমার জব প্লেসমেন্ট তৈরি হবে, কাজের জায়গা তৈরি হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে সবার আগে যেটা করা লাগবে হচ্ছে যে ওই ডিমান্ডটা ফাইন্ড আউট, অর্থাৎ চাহিদা, ডিমান্ডের বাংলা হচ্ছে চাহিদা, ওই চাহিদাটাকে হচ্ছে আগে দেখতে হবে এবং সে চাহিদা অনুযায়ী কি আমাকে ট্রেনিংটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে প্রথম স্ট্র্যাটেজি আমার স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। নেক্সটটা কি আছে দেখেন, ন্যাশনালি রেকগনাইজড কোয়ালিফিকেশন। আমি ট্রেনিং এর কথা বলছি, আমি যদি এখন কোয়ালিফিকেশন অর্থাৎ কোনো ধরনের সার্টিফিকেশন যদি না দিই বা না করি, কেউ আসবে আমার এখানে ট্রেনিং করতে? আসবে না। কিন্তু তার মানে হচ্ছে আমাকে অবশ্যই কি জাতীয়ভাবে কোনো স্বীকৃতি দেয়া যায় সেই বিষয়টাকে হচ্ছে মাথায় আনতে হবে, এই স্বীকৃতির ব্যবস্থাটা করা লাগবে। এটা হচ্ছে আমার সেকেন্ড স্ট্র্যাটেজি। তারপরে কি আছে? সিবিটি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং। এখন হচ্ছে আমাকে ট্রেনিংটা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে ট্রেনিংটা দিয়ে কিভাবে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা যায় সেটা হচ্ছে কি আমাকে আমার ওই স্ট্র্যাটেজিতে এটা অ্যাড করা লাগবে। কিভাবে ট্রেনিংটা দিলেই তো বাকি কাজ হবে, ট্রেনিংটা দেওয়ার উদ্দেশ্যে তো এত কিছু করা। ট্রেনিং যেখানে করছি তাহলে আমাকে কোয়ালিটি অ্যাসিওরেন্স করা লাগবে না, অর্থাৎ আমার ট্রেনিংটা কোয়ালিটিফুল হচ্ছে কিনা, ইন্ডাস্ট্রিতে যে এরা কাজ করতে পারবে কিনা, আমি তো ট্রেনিং দিলেই তো আর হবে না, ট্রেনিংটা আমার ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে হচ্ছে কিনা সেই জিনিসটাও তো এনশিওর করা লাগবে। তার মানে কোয়ালিটি অ্যাসিওর করেই হচ্ছে কি আমার এই ট্রেনিং এর ব্যবস্থা করা লাগবে। সো এখানে কোয়ালিটি অ্যাসুরেন্সের জায়গাটা কি ওই কৌশলটাকে অবশ্যই রাখা লাগবে। ঠিক আছে, একটু সময় দেন আমাকে, একটু মোবাইলটা চার্জে দিয়ে আসি, একটা মিনিট। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকুরেট স্কিলস অ্যান্ড লেবার মার্কেট ডাটা। যাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের ডাটা রাখা লাগবে, তাদেরকে তো দক্ষ করলামই কি কাজে লাগানোর জন্য। ডাটা যদি না রাখি বিভিন্ন যে সুযোগ আসবে গভর্নমেন্ট থেকে সেটা তো আমি কাজে লাগাতে পারবো না। তার মানে কি আমার অবশ্যই কি ওই স্কিলস যে লেবার মার্কেট ডাটা আছে এটাকে অ্যাকুরেটলি রাখা লাগবে। এরপরে হচ্ছে কম্পিটেন্ট টিভেট ইনস্ট্রাক্টরস অ্যান্ড ম্যানেজার। ট্রেনিং গুলোকে আমি নিজে নিজে দিব? এগুলো কিন্তু কোনো এসটিপির থ্রুতে যাবে, এসটিপিটাই দিবে, তাই না? তার মানে এসটিপির যে ম্যানেজার আছে, ইনস্ট্রাক্টর যারা যারা কিনা এই ট্রেনিং গুলো দিবে তাদেরকে কি আমার আগে কম্পিটেন্ট করা লাগবে না? অর্থাৎ তারা আগে ট্রেনিংটা, আচ্ছা তারা আগে ট্রেনিংটা নিবে, তারপরে তো তারা ট্রেনিং দিতে পারবে। এসটিপি ম্যানেজাররা তো আগে ট্রেনিংটা কেন দিবে, কি উদ্দেশ্য সেটা যদি না বুঝে তাহলে তারা কি ওই ট্রেনিং এর ব্যবস্থা করবে নিজের এসটিপিতে? নেক্সট হচ্ছে স্ট্রেংথেন্ড অ্যাপ্রেন্টিসশিপ। ওই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর কথা বলাচ্ছে না, এই জায়গাটা হচ্ছে শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে আমাদের স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওই স্ট্র্যাটেজির জায়গাটা, যেখানে কিন্তু এখনো ওভাবে কাজ করা হয়নি। সব জিনিসই হয়েছে মোটামুটি, বাস্তবায়ন হয়েছে, শুধু এই জায়গাটাতে এখনো আরো কাজ করবে, আরো কাজ করা দরকার আছে। অ্যাপ্রেন্টিসশিপ জায়গাটাতে শক্তিশালী করা লাগবে, এটা হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজি আমার স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো এখন হচ্ছে আমাদের এখানে হবে ইনশাল্লাহ সামনের দিকে। এরপরে কি বলছে, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আরপিএল কিন্তু অলরেডি হয়েছে, তাই না? তার মানে এই স্ট্র্যাটেজি কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। সরি।
এরপরে কি বলছে যে ইমপ্রুভড অ্যাক্সেস ফর আন্ডারপ্রিভিলেজড গ্রুপস। আচ্ছা, আমাদের ট্রেনিং গুলোতে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি জানেন? এটা ম্যাক্সিমাম সময় সবাই ভুলে যায়। যারা অলরেডি জানে, যারা অলরেডি স্কিলড, তাদেরকে যদি আমি আরো স্কিলড আপ করি, কোনো কিছু বেনিফিট হবে আমার? ধরেন সাপোজ কোনো একটা প্রজেক্টে, ধরেন আমি বোঝাই হচ্ছে এটা দিয়ে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে যে কি বলে কোর্স না, প্রজেক্টটা আনা হলো, ওখানে ধরেন হচ্ছে যে আরটিও গুলো যে হয় 3 মাসের কোর্স, তো এখানে অলরেডি যারা কিনা ফুড সেক্টরে খুব ভালো কাজ করছে তাদেরকে আমি আবার ট্রেনিং দিচ্ছি। কেন? প্রজেক্ট যেন হচ্ছে কন্টিনিউ হয়, বা হচ্ছে প্রজেক্টের পার্সেন্টেজটা, মানে ওই যে কি জানি 90% 80% একটা থাকে অ্যাসেটের যেরকম, এটাকে ধরে রাখার জন্য। কিন্তু আমাদের প্রজেক্টের উদ্দেশ্য কিন্তু আর একটা। আমাদের যে হচ্ছে আন্ডার প্রিভিলেজড গ্রুপগুলো আছে, যারা কিনা হচ্ছে রিমোট লার্নার যারা আছে, ডিসেবল পার্সন যারা আছে, এথনিক গ্রুপ যারা আছে, আদিবাসী যারা আছে, এদেরকে ট্রেনিং দেয়া, এদের জন্য হচ্ছে ট্রেনিং এর ওই জায়গাটা ইমপ্রুভ করা, ওই অ্যাক্সেসটা হচ্ছে এদেরকে দেয়া। কিন্তু আমাদের কোর্সগুলো থেকে, অর্থাৎ আমাদের এই যে বিভিন্ন যে কোর্সগুলো হয় ট্রেনিং এ, এখান থেকে কিন্তু একজনও কেউ বের হয় না। আন্ডার প্রিভিলেজ গ্রুপদের মধ্যে থেকে কাউকে দেখেছেন আজ পর্যন্ত যে এরা ট্রেনিং করতে এসেছে এবং এদের ডেভেলপ হয়েছে? ম্যাম, তাদেরকে বেশিরভাগ সুযোগই দেওয়া হয় না। বেশিরভাগ যাদের রেফারেন্স বা যারা পারে বা পরিচিত এরকম মানুষদেরকে সুযোগ দেওয়া হয়। এক্স্যাক্টলি, সেটাই তো আমি বলছি। ঠিক আছে, আর মাঝে হচ্ছে যে জায়গায় ট্রেনিং দিচ্ছিলাম, এটা হচ্ছে আপনার ওই যে টিটিসি যারা আছে, টিটিসির যে ট্রেনাররা আছে, ওনাদেরকে ট্রেনিং দিচ্ছিলাম লেভেল 4-এ। তো তখন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু ওটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা পাবো না, তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই জায়গাটা পড়তে, যে আপনারা সবাই তো এখানে ট্রেনার, এত 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 ট্রেনিং দিয়ে এসেছেন, কেউ কি এই জায়গাটা একটু চিন্তা করেছেন যে এই জায়গাটাতে হচ্ছে আমাদের কাজ করা দরকার ছিল? করেছেন? তখন আমাকে শুধুমাত্র একজন বাদে বাকি সবাই বলেছেন, না ম্যাডাম করিনি। কেন করেন নাই? তো আমাকে বলছে যে ম্যাডাম আমার প্রজেক্ট চালানো লাগবে না, তো আমার প্রজেক্টটা যদি ওনাদেরকে নিই ওটা তো হবে না। আমি আপনি কিভাবে ডিসাইড করলেন? ওদেরকে হওয়ানোর জন্যই তো আমরা ট্রেনিং গুলো দিচ্ছি, তাহলে আমাকে সেভাবে ট্রেনিং এর ব্যবস্থা করা লাগবে না? আমি কেন ট্রেনার হয়েছি? আমাকে তো ওই কাজগুলোই করানোর জন্য হচ্ছে ট্রেনিং গুলো দিতে বলেছে, এটাই তো আমার উদ্দেশ্য হওয়া উচিত। তখন বাকিরা তো কেউ কিছু বলে না, তবে একজন শুধু বলেছে যে তারা হচ্ছে এই যে ডিসেবল পার্সন যারা আছে এদেরকে ট্রেন আপ করে। ওদের একটা ইনস্টিটিউশন আছে, কিন্তু এটা মেবি মনে হয় দিনাজপুর বা ওই দিকটা। তো উত্তরাঞ্চলে একজন দিলে হবে? বাকিদেরকে একটু মানে এগিয়ে আসা লাগবে না? তো ওনারা বলছে যে আমরা যেরকম ডিসেবল পার্সন যারা আছে তাদেরকে হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে থাকি। তো একমাত্র উনি বাদে পার্সেন্টেজের বিষয়টা তো বাদ দেওয়া উচিত তাহলে। না, অবশ্যই আমি তো কোনোভাবেই মনে করি না যে এই পার্সেন্টেজের বিষয়টা ঠিক আছে। আমার কাছে মনে হয় গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে এই যে পার্সেন্টেজটাকে দিয়ে রেখেছে, এতে কোনো কিছু বেরোচ্ছে না। আবার না দিলেও যে কিছু মানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে ওটাও আমি জানি। এখন বিষয়টা হচ্ছে কোনো একটা মাঝখানে রাস্তা আমাদেরকে আসলে বের করা লাগে। ঠিক আছে, এটার সময় আস্তে আস্তে হোপফুলি হবে। কিন্তু আমাদের পলিসি থেকে যখন আমরা শিখছি, তখন হচ্ছে আমরা পলিসিতে দেখছি হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু ফোকাস করেছে। দেখেন যে ইমপ্রুভ করতে বলেছে কি ওই অ্যাক্সেসটা, যেটা কিনা আন্ডার প্রিভিলেজড গ্রুপ যারা আছে তাদের ক্ষেত্রে যেন কি আমরা ওই অ্যাক্সেসটাকে সহজ করে দিই। কোথায় সহজ করলাম? সহজই তো করিনি। তার এই পলিসি কত আগের থেকে তৈরি হয়ে আসছে, 2012-এর আই থিঙ্ক আগের থেকে। আজকে আমরা কত সালে আছি? 2025-এ। কিচ্ছু ইমপ্লিমেন্ট হয়নি, জিরো। এই জায়গাতে হচ্ছে আমাদের কাজ করা লাগবে। দেন বলছে প্রাইভেট ট্রেনিং প্রভিশন, যদি প্রয়োজন হয় তাহলে প্রাইভেট ট্রেনিং এর ব্যবস্থাও করা লাগবে।
দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অলরেডি আমি আপনাদেরকে বলেছি, ইন্ডাস্ট্রিতেই হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করা লাগবে। যেমন আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে প্রাণের ওখানে ওই সেট আপেই হচ্ছে ওই ইয়েতেই মানে ওই কি বলে ওটাকে প্রাণ গ্রুপকে কি যেন বলে, মানে ওটা কোম্পানি বলে না কি বলে, প্রাণ আরএফএল গ্রুপ না স্যার ওই আমি হ্যাঁ ম্যাম ও স্যার মানে ইন্ডাস্ট্রি তো অবশ্যই ঠিক আছে, মানে ওই ইন্ডাস্ট্রিতেই যে হবে কোম্পানি আর কি যেটাকে বলে, মানে ওইখানেই হচ্ছে আমাদের ট্রেনিং এর সেটআপটা হবে। সোজা কথা, ওখানে যেভাবে সবাই কাজ করছে না ওনাদের ওয়ার্ক প্লেসে ওয়ার্কাররা, এইভাবেই হচ্ছে তারা দেখে কাজ শিখবে। যখন কিনা এই ট্রেনিং গুলো হবে তখন কি যারা এখান থেকে কাজ করে বের হবে তাদের কিন্তু কাজের জায়গা বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে যে টিভেট ফিন্যান্সিং অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট। স্যার কিছু বলবেন? কেউ একজন মনে হয় আনমিউট হয়েছেন, মিউট করে দেন স্যার। আচ্ছা, টিভেট ফিন্যান্সিং এর বিষয়টা হচ্ছে আমরা বুঝে গিয়েছি যে যেখানে কিনা হচ্ছে কি আমাকে আর আমরা ট্রেনিং বলছি যাই বলছি সবকিছুতে কিন্তু টাকা পয়সার বিষয় আসে। সো এই যে বিভিন্ন প্রজেক্টের থ্রু থেকে আমরা এই যে অর্থের যে বিষয়টা আছে এটা ইনশিওর করছি না, পাচ্ছি তো ঠিকই কিন্তু কাজে কিন্তু লাগাতে পারছি না। এরপরের কথা বলেছে অর্থাৎ আমাকে ওই ব্যবস্থাটা আগে করা লাগবে, এখানে সেটা বলা হয়েছে। এরপরের লাস্ট পয়েন্ট হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট। আমি শুধুমাত্র আমার নিজের দেশের জন্যই যে এমপ্লয়মেন্ট তৈরি করব তা না, আমি বাইরেও যদি কাজের সুযোগ থাকে না, আমাকে সুযোগ তৈরি করতে হবে কেন বাইরে যেও আমার স্কিল্ড ওয়ার্কাররা কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজি গুলো হচ্ছে নিয়ে হচ্ছে কাজ করতে পারবো পলিসিগুলোতে, এখানে সেই বিষয়গুলো বলা হয়েছে। একটা জিনিস একটু আমি আপনাদেরকে বলে রাখি, আচ্ছা এই নেক্সট টপিকটা পড়িয়ে নিই তারপরে বলছি, তাহলে তখন অ্যালাইন করতে পারবেন বিষয়টা। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলেন ম্যাম। ম্যাম যে ওভারসিজ এর যে বিষয়টা, কিন্তু আমি যতটুকু জানি যে আমরা যে সার্টিফিকেটটা পাই বিভিন্ন লেভেল কমপ্লিট করলে, সেটা এখন পর্যন্ত আমরা যে বিদেশে বা বিদেশে সেটা অ্যাকসেপ্টেন্স হয়নি, তাহলে সেটা আসলে কিভাবে মানে এটা অ্যাকসেপ্ট হবে? এটা আপনার মতন আমারও একটা ধারণা ছিল, ঠিক আছে, কিন্তু ওই যে এটা মনে হয় ফার্স্ট সেশনে হচ্ছে আমাদের যে ট্রেনিং কোঅর্ডিনেটর স্যার আছে, স্যার কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে যে যেহেতু সে বাইরে যাওয়ার সুযোগটা সে পেয়েছে, এখানে ওই ট্রেনিং আমরা যে ট্রেনিং গুলো করাচ্ছি এই সার্টিফিকেটের ভ্যালু আছে, যেহেতু সে বলেছে দ্যাট মিনস সে নিজে জানে। আমি তো বেসিক্যালি ওইভাবে বাইরে করিনি, সো আই ডোন্ট হ্যাভ মানে আমার ওইরকম কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, কিন্তু আমি জানতাম হচ্ছে যে মানে আমার লজিকটা ছিল হচ্ছে এই সেন্সে যে মানে আমি নর্মালি সবাইকে স্কিল ট্রেনিংটা করতে বলতাম। স্কিল ট্রেনিংটা বাইরে ভ্যালু আছে এটা আমি জানি, কারণ আমাদের মানে আমি যখন একদম প্রথমে যখন ক্যারিয়ার শুরু করেছি আই থিঙ্ক 2017-এ, তখন হচ্ছে এই স্কিল ট্রেনিং গুলো হচ্ছে ম্যাক্সিমাম সবাই নিয়ে বাইরে চলে যেত, কারণ ওখানে ভ্যালু আছে ওটার। এই স্কিল ট্রেনিং বলতে আমি যে লেভেল 1, 2, 3, 4 এগুলোর কথা বলছি, সরি 3, 4 না, মানে আপনাদের টেকনিক্যাল পার্ট যেটা টেকনিক্যাল পার্টের ভ্যালু আছে, কিন্তু এই যে প্রফেশনাল যে পার্টটা যেটা কিনা এই যে ট্রেনার অ্যাসেসর পার্ট, আমার একদমই ধারণা ছিল ট্রেনার অ্যাসেসর পার্টের তো বাইরে ভ্যালু কি থাকবে, বিকজ আমি তো এটা ট্রেনার এবং অ্যাসেসর হিসেবে কাজ করব বলে করছি না, প্রফেশনাল কোর্স না আমার জন্য। তো এটা তো হচ্ছে আমার বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলো তো নাই, মানে কাজ করার জন্য আমার সেই সুযোগটা তৈরি হয়ে যাবে। আর বাইরে কিভাবে হবে? বাইরে ট্রেনিং সেন্টারের ট্রেনিং এর ইয়ে আলাদা, সিএস আলাদা, একটা স্ট্যান্ডার্ড আছে না। কিন্তু যেহেতু স্যার বলেছে, স্যার বাইরের থেকে এসেছে, স্যার যেহেতু ওই আইডিয়াটা রাখে, তার মানে ডেফিনেটলি আমাদের এই স্ট্যান্ডার্ডটা, যদিও আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু আপনার বাইরের দেশের সঙ্গে অ্যালাইন করেই করা, যে সিএসটা আপনারা দেখছেন যেভাবে কিনা সেই মানে বাইরে যেভাবে কাজ হয় এখানেও কিন্তু সেভাবেই ওই স্ট্যান্ডার্ড ফলো করেই কাজটা হচ্ছে। সিএস যেহেতু আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ হচ্ছে, তার মানে বাইরে এটা ডেফিনেটলি ভ্যালিউ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সটে যাই। আমাদের এনএসডিপির হচ্ছে ফিচার্স বলতে হচ্ছে এখানে বৈশিষ্ট্য,
ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, এই যে জাস্ট হচ্ছে আপনার সিনোনিম অ্যাড হতে পারে এখানে। এনএসডিপির ফিচার হতে পারে, ক্যারেক্টারিস্টিক হতে পারে, এরকম ভাবে জাস্ট হচ্ছে এই টপিকটা এইভাবে চেঞ্জ হতে পারে, আর কিছু না। আর কোশ্চেন যেভাবে আগে বলেছি যে কিভাবে আসতে পারে যে এর মধ্যে ফিচার কোনটা, এনএসডিপির ফিচার কোনটা না। আর এরকমও হতে পারে যে এনএসডিপির ফিচারের মধ্যে কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা দ্বারা কি বোঝানো হয়। তো ওখানে বিভিন্ন অপশন দিয়ে থাকতে পারে। কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মানে তো আপনারা বুঝেন যে যেটা কিনা কি আমরা ট্রেনিং এর মানে ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট, অর্থাৎ ট্রেনিং হওয়ার পরে কি অ্যাসেসমেন্টটা হবে, দুইটা পার্ট। ঠিক আছে, এই রিলেটেড হয়তো বা কোনো একটা টপিক দেওয়া থাকবে, ওটা আপনারা তখন দেখলেই বুঝে যাবেন। কোয়ালিটি অ্যাসুরেন্স যদি সিস্টেম হয় তার মানে তো বুঝবেন যে কোয়ালিটির কথা বলা হচ্ছে, তো এটা তো অবশ্যই আমাদের কি বৈশিষ্ট্যের মধ্যে তো পড়ে এনএসডিপির, যে কোয়ালিটি অ্যাসিওর করেই হচ্ছে আমরা কি ট্রেনিংটা দিব। এছাড়া কোনো কিছু চেঞ্জেস আসবে না। আরেকটা চেঞ্জেস হচ্ছে আমি 3টা টপিকের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিব, তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন কোনটা মেইন ফিচার, কোনটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, মানে পলিসি অ্যাড্রেস করতে হবে সেক্ষেত্রে কোন স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, আর কোনটা হচ্ছে একদম প্রথমের এজেন্ডা। এখন হচ্ছে আগে দেখি যে আমাদের বৈশিষ্ট্যগুলো কি আছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমটা এনটিভিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এনএসডিপির বৈশিষ্ট্য তো ডেফিনেটলি এটা না, এটার উপরে তো কাজ অলরেডি এখনো বিএনকিউএফ চলছে না, তার মানে তখনও কিন্তু এনটিভিকিউএফ সবার আগে কি ওই কাজটাই ধরেছিল, তারা ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল, এবং সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কি সবাই ওই যে স্কিল লেভেলগুলো যে আমরা করতাম বিটিভির সময় করেছেন অনেকেই, যে লেভেল 2 লেভেল 3, এর থেকে বেশি আই ডোন্ট থিঙ্ক কোনো লেভেল করেছি, মানে 1 2 3 4ই করেছি, 4 না সরি 1 2 3 এটাই করেছি। তার মানে কি ফ্রেমওয়ার্ক ছিল বলেই তো হচ্ছে কি আমরা সে অনুযায়ী ট্রেনিংগুলো নিয়েছি, তাই না। এরপরে হচ্ছে কি সিবিটিএ, ফ্রেমওয়ার্ক দেখলাম, ফ্রেমওয়ার্কে বুঝলাম যে আমি কোথায় আছি, এখন কি আমাকে ট্রেনিং নেওয়া লাগবে এবং অ্যাসেসমেন্টে বসা লাগবে, রাইট। এটা হচ্ছে আমার এনএসডিপি বৈশিষ্ট্য। এরপরে কি আছে, বৈশিষ্ট্য মানে বুঝি তো না আমরা, যে মানে তারা কি কাজগুলো করছে এটা। এরপরে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, ওই যে ট্রেনিং এর কোয়ালিটি অ্যাসুরেন্স মানে অ্যাসিওর হচ্ছে কিনা সেটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করি কি আমরা ট্রেনিং এবং অ্যাসেসমেন্টটা কি করি, পরিচালনা করি। এরপরে হচ্ছে স্ট্রেংথেন্ড রোল অফ ইন্ডাস্ট্রি সেক্টরস ইন স্কিলস ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাকে কি করা লাগবে, শক্তিশালী করা লাগবে কি আমার ইন্ডাস্ট্রি সেক্টরের যে স্কিলস ডেভেলপমেন্টটা আছে এই জায়গাটাকে কি এই রোলটাকে আমাকে শক্তিশালী করা লাগবে। ইন্ডাস্ট্রি সেক্টর বলতে কি বুঝাচ্ছি, তখন বললাম না গার্মেন্টসের বিষয়টা, হোটেল ইন্ডাস্ট্রির বিষয়টা, ওগুলো তো সব ইন্ডাস্ট্রি। ওই সেক্টরে কিভাবে হচ্ছে আমরা স্কিলস ডেভেলপমেন্ট করতে পারি, কিভাবে শক্তিশালী হতে পারে সেটা, সেই বিষয়ের কথা বলেছে। নেক্সট হচ্ছে কম্পিটেন্ট অ্যান্ড সার্টিফাইড ইনস্ট্রাক্টরস অ্যান্ড ট্রেনার্স। আমাদের কি করা লাগবে, কম্পিটেন্ট এবং সার্টিফাইড করা লাগবে কি আমাদের টিভিএটের যে ইনস্ট্রাক্টর আছে, ট্রেনাররা আছে তাদেরকে। এটাও কি আমাদের এনএসডিপির বৈশিষ্ট্য, তারা তো করছে এটা। এরপর হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট। এনএসডিপির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন কি আরটিও গুলো, এখন তো এসটিপি যেহেতু এনএসডিএ, তাহলে এসটিপি বলতে স্কিলস ট্রেনিং প্রোভাইডার। আর যখন কিনা বিটিপি ছিল তখন কি আরটিও ছিল না, রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। তার মানে তখন কি ওইখানকার যে আরটিও গুলো ছিল তাদেরকে কি ইনস্ট্রাকশন দিয়ে হতো না যে যেন তারা কার্যকরীভাবে কি তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটাকে স্ট্রং করে, ফ্লেক্সিবল করে। অর্থাৎ ওই যে জায়গাটাতে যেখানে কিনা ম্যানেজমেন্ট সিস্টেমে ধরেন হচ্ছে ট্রেনার যদি বলছে হচ্ছে যে আমাকে এখানে আন্ডার প্রিভিলেজড গ্রুপ এসে আমার এখানে ট্রেনিং করবে, কিন্তু এখানে ম্যানেজমেন্টের লোকজন বললো হচ্ছে না আমার এখানে ট্রেনিং হবে না, ট্রেনার বলে কোনো লাভ হবে। তার মানে এই যে ফ্লেক্সিবিলিটিটা আছে না, এইটা কি ওই ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ফ্লেক্সিবল করে দেওয়া হয় যেন, তখনই কি এটা কার্যকরী হবে। যে হ্যাঁ আমরা ডিসেবল পার্সনদেরকেও ট্রেনিং দিব, আমরা হচ্ছে ওই আদিবাসী টিম যারা আছে
যেখানে কিনা এরা এসে ট্রেনিংটা নিয়ে হচ্ছে কি তারা তাদের জায়গায় যে কাজ করবে। ঠিক আছে, তার মানে আমার ওই ম্যানেজমেন্ট সিস্টেমকে অবশ্যই কি করা লাগবে, স্ট্রং করা লাগবে, ফ্লেক্সিবল করা লাগবে কাজের দিক থেকে। স্ট্রেংথেন অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ, এনএসডিপির ক্ষেত্রে বলেই দেওয়া হচ্ছে যে অ্যাপ্রেন্টিসশিপের যে জায়গাটা আছে এটাকে শক্তিশালী করা লাগবে। ঠিক আছে, তখন কিন্তু একটা সময় আপনাদের এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা আগে আরো বেশি হতো। যখন কিনা আইএলওর প্রজেক্টগুলো ছিল আমি জানতাম ওখানে ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক ওখানে ইন্ডাস্ট্রিতেই হচ্ছে কাজগুলো হতো। এখন হয়তোবা এখন আবার শুরু হয়েছে ওই যে যেটা বললাম আপনাদেরকে, যেমন প্রাণে হচ্ছে যেটা ইন্ডাস্ট্রি ট্রেনিং, এরকম আরো অনেক ইন্ডাস্ট্রি ট্রেনিং গুলো হচ্ছে। তার মানে এই অ্যাপ্রেন্টিসশিপের জায়গাগুলো কিন্তু কি আমাদের এনএসডিপির বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। আরপিএল, এটা তো অনেক আগের থেকেই হচ্ছে। এরপরে অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজড গ্রুপ, আমাদের আন্ডার প্রিভিলেজ যে গ্রুপটা আছে এদেরকে কি অ্যাক্সেস দেওয়ার কথা বলা হয়েছে, অ্যাক্সেসটা দেওয়াও হয়। কিছু কিছু গ্রুপ তো আসে, যেমন হচ্ছে যারা কিনা আমাদের ট্রান্সজেন্ডার যারা আছে, দেখবেন বিউটিফিকেশনের অকুপেশনের জন্য এরা কিন্তু ট্রেনিং গুলো নিয়ে কি কাজ করছে খুব ভালোভাবে, তো তাদেরকে কি ওই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, অর্থাৎ যাদেরকে কিনা হচ্ছে আমরা ট্রেনিং দিচ্ছি তাদের ইনফরমেশনও কি অ্যাকুরেট ভাবে আমরা রেখেছি। এই রাখাটা কে রেখেছে, এনএসডিপি রেখেছে। সো এটাও তার একটা বৈশিষ্ট্য, তারা এই কাজগুলো করছে। ক্লিয়ার সবাই বিষয়গুলো? যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন এবার আরেকটু ক্লিয়ার করে দিই। 3টা টপিক এই পর্যন্ত পড়েছি, 3টার মধ্যেই ডিফারেন্সটাকে আমি একটু বলি। প্রথমগুলো হচ্ছে কি আমাদের এজেন্ডা ছিল একদম টিভেটের প্রথম, যে তারা এই কাজগুলো করবে, এগুলোতে কি চেঞ্জেস আনবে, রিফর্ম হবে। রিফর্ম মানে কি জিনিসটা, রিফর্মের এক্সাক্ট বাংলাটা কি? সংস্কার, রাইট? জি ম্যাম। রাইট, তার মানে তাদের এই এই জায়গাগুলোতে কি তারা চেঞ্জেস করবে বা সংস্কার করবে। ঠিক আছে, এইটা হচ্ছে রিফর্ম এজেন্ডা। নেক্সট টপিক কি বলছে, স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন এরিয়াগুলোতে তারা কোন এরিয়াগুলোকে আগে অ্যাড্রেস করবে এবং সে অনুযায়ী কি কাজ করবে, এইগুলো হচ্ছে সেই টপিকগুলো। এই জায়গাগুলোতে তারা কি কৌশল অ্যাপ্লাই করে হচ্ছে আগে হচ্ছে অ্যাড্রেস করেছে, এরপরে এখানেই কি এই অ্যাড্রেস করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলোতে আগে কাজ করবে। এর মধ্যে থেকে কিছু কিছু জায়গায় কাজ করেছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ করতে পারেনি। ঠিক আছে, তার মধ্যে থেকে হচ্ছে, হ্যাঁ ম্যাম বলেন, কি কিছু বলবেন? আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার পলিসি অ্যাড্রেস করার কথা। এরপরটা কি ছিল, এনএসডিপির বৈশিষ্ট্য, অর্থাৎ তার মানে কি আগে পলিসিটা অ্যাড্রেস করলাম যে এই জায়গাগুলোতে আমি কাজ করব, আর এখানে হচ্ছে আমি এইগুলোতে কাজ করেছি। রাইট নাও এনএসডিপির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। বোঝা গিয়েছে বিষয়টা? এই 3টা টপিকের ক্ষেত্রে খুব কেয়ারফুলি খেয়াল করবেন কোন বিষয়গুলো, ধরেন হচ্ছে সাপোজ এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা কি হচ্ছে আমাদের পলিসি অ্যাড্রেসেসের জায়গায় আছে। এখন যদি সাপোজ বৈশিষ্ট্যের জায়গায় দিয়ে দিয়ে বললো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কি পলিসির বৈশিষ্ট্য, আপনি দিয়ে দিলেন হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে পলিসি অ্যাড্রেসের জায়গা মানেই হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নেই। আছে? নেই। এই জায়গাগুলোতে আপনারা একটু কেয়ারফুলি হচ্ছে এই 3টা টপিক আজকে পড়ে ফেলবেন। এই 3টা টপিক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। সো পলিসি জায়গাগুলো, জি স্যার বলতেছিলাম আমাদের যে টপিকগুলো প্রতিদিন আলোচনা হবে সেই টপিকের মধ্যে থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, যদি একটু আপনি নোট ডাউন করে কোশ্চেনগুলো দিয়ে দিতেন তাহলে কি ধরনের কোশ্চেন, আচ্ছা আপনি মনে হয় বলতে চাচ্ছেন যে আমাদের এই টপিকগুলো থেকে কি ধরনের কোশ্চেন আছে। স্যার আমি ফর্মেটিভ যখন দিব তখন আপনারা বুঝে যাবেন, ঠিক আছে?
সমস্যা জি নেই। ঠিক আছে এখন পর্যন্ত যে কি পয়েন্টগুলো আমি ধরিয়েছি সেই জায়গাগুলোকে মাথায় রেখে হচ্ছে একবার 3টা টপিক একসাথে পড়ে ফেলবেন। পড়তে যে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জি ম্যাম ঠিক আছে স্লাইডগুলোকে ম্যাম দিয়ে দিবেন নাকি? স্লাইডগুলো আমি দিয়ে দিব স্যার, ডোন্ট ওয়ারি। পিডিএফ করাই আছে, আমি একটু পরেই সেশনটা যখন শেষ করব আমি দিয়ে দিব। আচ্ছা, আজকে কি এই পর্যন্ত রাখবো? তাহলে একটু পরে। হ্যাঁ ম্যাডাম একটা বিষয়, সেটা হচ্ছে যে পলিসি মানে কি? ইন্ডাস্ট্রিয়াল স্যার, আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না। জি বলেন, পলিসি পলিসি মানে কি? ইন্ডাস্ট্রিয়াল স্যার, আপনি চ্যাট বক্সে লেখেন, আমি চ্যাট বক্স পড়ে দিচ্ছি। আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। আপনি শুনতে স্যারের কথা কি বুঝতে পারছেন? না ম্যাম, ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। চ্যাট বক্সে লিখেন, আমি আপনার অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিনা? আমি ইন্ডাস্ট্রি ট্রেনিং বাদে বাকি কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। আপনি একটু লিখে দেন স্যার, আমি অ্যান্সার করছি। আচ্ছা, এনটিভিকিউএফটা দেখে ফেলি। হ্যাঁ, এনটিভিকিউএফটা কি? এনটিভিকিউএফ হচ্ছে, অলরেডি আমি যেহেতু আলোচনা করেছি প্রথম দিকে, এটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ম্যাম জি জি, ম্যাম আজকে আর টপিকস বাড়াবেন? এই তিনটাই মাথায় নিতে তো সমস্যা হচ্ছে। তিনটাই কষ্ট হয়ে যাচ্ছে। ম্যাম আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, মাথায় আজকে ঢুকতেছে টপিকস দিন না। আচ্ছা, ওকে, ডান, নো প্রবলেম। তাহলে নেক্সট ডেতে কিন্তু অনেকগুলো টপিক একসাথে পড়বেন। হ্যাঁ, অনেকগুলো আছে। তো আমি ইয়ে করব হচ্ছে, আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এখানে স্লাইড যেগুলো আছে, স্লাইডে এখানে কিছু হচ্ছে আপনাদের কুইজও আছে, যে কোশ্চেন আপনারা জিজ্ঞাসা করছেন, কোশ্চেন রিলেটেড কিছু কোশ্চেন হচ্ছে এই যে উপরে হচ্ছে আপনারা যে এতক্ষণ পড়লেন এই রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে। হ্যাঁ, স্লাইডে আছে, আপনারা দেখে নিন। আর বাকি তো হচ্ছে আমি সব বুঝিয়ে দিব পরে। ম্যাম সিলেক্ট কি আজকে দিয়ে দিবেন? দিয়ে দিচ্ছি স্যার, দিয়ে দিচ্ছি। ম্যাম স্লাইড প্রাইভেট দিয়ে মডিউল দিলাম। একটা মডিউল শেষ করতে পারি। ম্যাম একটু দাঁড়ান, আমি একটু আগে আমার কথাটা বলে নি, আপনারা একটু তারপরে বলেন, কারণ আমি আপনার কথা এমনি শুনতে পাচ্ছি না। স্লাইড কি আমি ড্রাইভে দিয়ে দিলে আপনাদের জন্য ভালো হয়? জি ম্যাম ড্রাইভে দেন। ওকে, গাইডটা ভালো হবে। আচ্ছা, আমি ড্রাইভে দিয়ে যাচ্ছি। আমি তাহলে যেহেতু সেশন শেষ, আমি তাহলে স্টপ করলাম প্রেজেন্টেশনটা। এবার হচ্ছে আপনারা আপনাদের কোশ্চেন করেন, আর আমি ততক্ষণ আপনাদের গ্রুপে, সরি আপনাদের ড্রাইভে হচ্ছে স্লাইডগুলো দিয়ে নিই, স্লাইডটা দিয়ে নিই। বলেন। ও, কেউ একজন মনে হয় দেখি চ্যাট বক্সে। ম্যাম পলিসি মানে একটা কি? মডিউল, যেমন আমাদের তো 12টা মডিউল, ফার্স্ট মডিউল শেষ করতে কয়টা ক্লাস লাগতে পারে আমাদের? ফার্স্ট মডিউলটা কয়দিন লাগতে পারে এরকম কিছু বলছেন? জি ম্যাম, কয়টা ক্লাস নিতে পারে এই মডিউলটা আনুমানিক? ম্যাম ডিপেন্ডস, ঠিক আছে। নর্মালি হচ্ছে আমি 2টা সেশনে শেষ করে দিই, ঠিক আছে। 2টা সেশনে শেষ হয়ে যাওয়ার কথা আপনাদের ফার্স্ট মডিউলটা, কারণ এই পলিসিটার সঙ্গে হচ্ছে আমি বাকি টপিকগুলো পড়িয়ে ফেলি। তো যেহেতু আজকে আপনারা চাচ্ছেন না, এই জন্য আমি আর দিইনি। কিন্তু নেক্সট ডেতে কিন্তু আমি একটু সময় নিয়ে বাকি মডিউলগুলো, মানে বাকি টপিকগুলো শেষ করব। আজকে যদি একদম শুরুর বিষয়টা হচ্ছে আমি বুঝছি যে আপনারা পলিসিটা হচ্ছে একটু দেখেন, পলিসিগুলো কি কি বলছে, এটা ইম্পর্টেন্ট। স্যার পলিসি মানে কি? স্যার পলিসি মানে হচ্ছে যে আমরা যে কাজগুলো করব, ঠিক আছে, তো ওগুলো নীতি গভর্নমেন্ট থেকে থাকা লাগবে না। আমরা যদি নীতি টিতি বা আইন টাইন যদি কিছু না দেখি, না মানি, ওগুলো যদি গভর্নমেন্ট না তৈরি করে দেয়, তাহলে আমরা কাজ কি করব? ঠিক আছে। আচ্ছা, আর কার কোশ্চেন আছে? ম্যাম কথা বলতে চাই। আচ্ছা, সবারই কেন আমি কথা শুনতে পাচ্ছি না? দুই একজন, মানে আপনারা সবাই, মানে নেটের কি জি ম্যাম, সমস্যা আজকে? বলছিলাম আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না, আমার সিএস ম্যাম টা আমি কি যদি বলতে একটু পারি? শুনলে হতো। সিএস। হ্যাঁ হ্যাঁ, আমি সবারটাই শুনবো, একজন একজন করে বলেন, এখন সবারটা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন স্যার, যে বলছিলেন। জি বলছিলাম আমার সিএস টা নেই, আমাকে সিএস
আমাদের যে সিভিএম রয়েছে। আচ্ছা ম্যাম একটা মিনিট, স্যার বলেছেন স্যার সিএসটা নেই। স্যার আমি পোর্টালে হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম যে পোর্টাল থেকে কিভাবে বের করতে হয়। স্কিলস পোর্টালে যাবেন, ওখানে হচ্ছে ট্রেনিং ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টসে যে হচ্ছে সিএসটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ফার্স্ট ক্লাসে ছিলাম না, যার জন্য হয়তো আমি মিস্টেক করেছি। ও আচ্ছা, আপনি ফার্স্ট ক্লাসে ছিলেন না না? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ স্যার, ইয়ে কি বলুন যে আরেকজন ম্যাম বলেন। ম্যাম বলেন ম্যাম। ম্যাম না স্যার, কেউ একজন বলতে চাচ্ছিলেন কিছু, বলেন। কারো কোনো কিছু বলার নেই? এই আগামী ক্লাসটা কিভাবে হবে, বা আপনি আজকে জানাতে চাচ্ছিলেন যে সপ্তাহে কয়টা ক্লাস দিবেন, বা এটা জানাতে চাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে পরে কথা বলবো, কারণ যেদিন আমি কথা বলবো সেদিনকে আমাকে 8:30 থেকে একটু সেশনটা নেওয়া লাগবে। এর মধ্যে আমি একটু ব্যস্ত আছি, সো 8:30 তো সম্ভব হবে না, 9টায় নিব। তো আমি এই জন্য আপাতত করেন, আমি বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? নেক্সট ক্লাসটা বলেন। কালকে স্যার, কালকে কালকে আচ্ছা কন্টিনিউ চলবে, হ্যাঁ। কালকে পরশু সেশন করেন, তারপরে হচ্ছে বলবো। কার কোনো কোশ্চেন আছে আর? ম্যাম আমি সিভিএলএম নিয়ে একটা কোশ্চেন করতে চেয়েছিলাম। বলেন বলেন বলেন। ম্যাম যেমন আমাদের এখন তো আমরা স্লাইড দিয়ে ক্লাস করছি, তো সিভিএলএম এ দেখা যায় যে অনেক ডিটেলস, অনেক কিছু বলা, অনেক ইনফরমেশন দেওয়া। আসলে আমরা সেটা কিভাবে পড়বো? জাস্ট বুঝে বুঝে পড়বো নাকি মুখস্থ করতে হবে? মানে এত বড় একটা বিষয়, যেহেতু আমরা স্লাইড দিয়ে পড়তেছি, সিভিএলএমটা আমরা আসলে কিভাবে করবো, কাভার করবো নিজেরা? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন হচ্ছে যে সিএ, ম্যাম আমি কিন্তু সিবিএলএম এর সঙ্গে সব অ্যালাইন করা কিন্তু, হ্যাঁ। সিএ মানে আমার স্লাইড কিন্তু সিবিএলএম থেকে আলাদা না, আর সিবিএলএম এ হচ্ছে আপনাদের প্যারা করে দেওয়া আছে, এখানে বুলেট করে দেওয়া, জাস্ট বোঝার সুবিধার জন্য। স্লাইড না দিয়ে সরাসরি জি ম্যাম। পিডিএফ দিলে হয় না? স্লাইড আমি না বুঝি না। কোনটা মানে ইয়ে প্রেজেন্টেশন? স্যার শুনতে পাচ্ছেন জি যে জি স্যার আমাকে কোশ্চেন করলেন? যে ওটার পিডিএফ এর কথা পিডিএফ বলতেছি। দিব স্যার, পিডিএফ দিব, ঠিক আছে আমি পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সেশন 17 তারিখ, আপাতত তো একটাই সেশন হয়েছে, তার মানে আমি এখানে 2টা কেন ডাউনলোড করে রেখেছি। আচ্ছা হ্যাঁ, আর কার কোশ্চেন থাকলে একটু বলেন প্লিজ। বললাম রে। আচ্ছা আগের দিনের সেশনটা কি হচ্ছে আপনারা ডাউনলোড করেছিলেন তো না? জি, ওই সেশনটা যেটা দিয়েছিলেন ওটা ডাউনলোড করা, কিন্তু ওইটা তো আপনার ইয়ে দেখা যাচ্ছিল না, স্ক্রিন দেখা যাচ্ছে মানে না স্যার, ওইটা আমি আগেই বলেছিলাম, এই টেকনিক্যাল ইস্যুস গুলো হয়, হ্যাঁ। কিছু কিছু সময় হচ্ছে খুব সুন্দরভাবে আসে, কিছু কিছু সময় হচ্ছে আসে না। এই জন্য আমি বারবার বলেছিলাম যে এই রেকর্ডিং হচ্ছে আমি প্রোভাইড করতে চাই না, এই জন্য। ওইটা নিয়ে না অত সময় থাকবে না হচ্ছে যে আমি মানে কিভাবে হচ্ছে সময় দিয়ে আবার হচ্ছে ওটাকে ঠিক করব, বা এডিট করে অনেক সময় হচ্ছে এত লং থাকে, ওটাকে এডিট করারও সময় থাকে না, আমি দিয়ে দিই। ওটা একটু দেখা গেছে এডিট করে দিলে অনেক সময় হচ্ছে একটু ছোট হয়ে গেলে হচ্ছে স্পেসটাও কম লাগে, ওটার আসলে সময় হয়ে ওঠে না, বুঝছেন? আচ্ছা ভিডিও থাক, পাশাপাশি ওই পিডিএফ গুলো দিয়ে দিলে ওইগুলো আমি দেখলাম আর ওই পিডিএফ ভয়েস আপনাদের গুলো এখন দিয়ে শুনলাম। দিচ্ছি, পিডিএফটা আপনাদের এখনই দিয়ে দিচ্ছি আমি। নিউ ফোল্ডার, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আচ্ছা বাকি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে ঠিক আছে, না হলে হচ্ছে আমি সেশনটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি। কোশ্চেন আছে কারো? কোনো কিছু জানার আছে? যারা নতুন এসেছেন আজকে, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, আমি অ্যান্সার দিচ্ছি আপনাদেরকে। আর কোনো কোশ্চেন নেই?
যে CBTNA এই পুরো প্রোগ্রামটা কয়টা টপিকসের উপরে মানে এক্সাম হবে? স্যার আজকে সেশনে নতুন জয়েন করেছেন না স্যার? জি জি আচ্ছা স্যার, কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এটার হচ্ছে আপনাদের মডিউলটা তো আপনারা বুঝেছেন না, যে 11টা মডিউলের উপরে হচ্ছে জি আপনাদের নলেজ পার্টটা হবে, যেটা কিনা হচ্ছে আপনাদের রিটেন পার্ট। আফটার রিটেন হচ্ছে আপনাদের ডেমনস্ট্রেশন হবে। যেহেতু নলেজের পার্ট তো হয়ে গেল, স্কিল দিবেন না, তো স্কিলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে অ্যাজ এ ট্রেনার হিসেবে আপনি একটা ছোট প্রেজেন্টেশন রেডি করবেন, যে প্রেজেন্টেশনটা ওটা আমি শিখিয়ে দিব। ওই প্রেজেন্টেশনটা হচ্ছে কি আপনি আপনার যে অকুপেশন আছে সেই অকুপেশন রিলেটেড যে আপনি সেশন কিভাবে নিচ্ছেন, সেশন মানে তো ক্লাস, ক্লাস কিভাবে নিচ্ছেন, আপনার ট্রেনিং মানে ট্রেনিদেরকে কিভাবে বুঝান, এটার উপরে। দেন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে অ্যাসেসরের ডেমো করা লাগে। ওই যে আপনারা অ্যাসেসমেন্টে যখন যাবেন, অ্যাসেসর যে ডকুমেন্টস গুলো দেয় তার আগে কি বলে, কোন ইনফরমেশন গুলো দেয়, এই যে বিষয়গুলো, এটার উপরে ওই অ্যাসেসমেন্ট, সোজা কথা অ্যাসেসমেন্ট নিতে গেলে একজন অ্যাসেসর যা কাজ করে সেইটার উপরে হচ্ছে আপনি কাজ করে দেখাবেন, মানে একটা অ্যাক্টিং, লাইক অ্যাক্টিং বলতে পারেন, ঠিক আছে? যে অ্যাসেসর যেভাবে কাজ করে সেভাবে হচ্ছে আপনি করে হচ্ছে ওই ডেমোটা দিবেন। এই দুইটা হচ্ছে আপনার স্কিল পার্ট গেল। অ্যানাদার একটা পার্ট হচ্ছে আপনার এভিডেন্স করা লাগবে। এভিডেন্সটা কি? এভিডেন্সটা হচ্ছে স্যার এই যে আপনারা ট্রেনার হিসেবে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করবেন না ট্রেনিদের জন্য, ওগুলোকে তৈরি করতে পারেন কিনা। অ্যাসেসর হিসেবে যখন কিনা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টে যাবেন, ডকুমেন্টস গুলো দিতে যে কি কি বলা লাগে ওই বিষয়গুলো আপনি জানেন কিনা, সেই ডকুমেন্টস গুলোর কিভাবে তৈরি করতে হয়। অ্যাসেসমেন্ট প্ল্যানার যারা আপনারা হবেন, অ্যাসেসমেন্ট প্ল্যানের জন্য হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে ডকুমেন্টস গুলো তৈরি করেন, কিভাবে রিটেন কোশ্চেন করেন, এই পুরা জিনিসগুলো হচ্ছে কি আপনি যে করতে পারেন সেটার জন্যই আপনি ওই এভিডেন্স গুলো করছেন। ওগুলো সবই আমি শিখিয়ে দিব, ঠিক আছে? ওই এভিডেন্স কিভাবে তৈরি করছেন, ওই এভিডেন্স কিভাবে হচ্ছে কেন তৈরি করছেন, কোনটার পরে কোনটা, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনারা এখানে করবেন। এটা হচ্ছে আমার এভিডেন্স পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ওরাল। সব কিছু দেওয়ার পরে আপনাকে ওরালের জন্য ডাক দিবে, অর্থাৎ কিছু কোশ্চেন করবে যাচাই করার জন্য যে আপনি কতটুকু জানেন, আরো ভালোভাবে একটু গভীরভাবে দেখবে হচ্ছে যে আপনি কি বলতেও পারেন কিনা কিছু। এই হচ্ছে আমাদের মেইন হচ্ছে 3টা মেথডে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টটা হবে। এডিশনাল যে পার্টটা সেটা হচ্ছে এভিডেন্সটা, লেভেল 4 এর জন্য এভিডেন্স গুলো দেখে যে আপনি ওই ডকুমেন্টস গুলো তৈরি করতে পারেন কিনা। বুঝা গিয়েছে? জি ম্যাম, বোঝা গিয়েছে। তো এখানে প্র্যাকটিক্যাল কিছু হবে কিনা, মানে আমি যে টপিকস এর উপরে বা আমার যে প্র্যাকটিক্যালি তো করছেন অকুপেশন। আপনি, ট্রেনার হিসেবে আপনি দেখাচ্ছেন না প্রেজেন্টেশনটা দিয়ে যে আপনি ট্রেনিং নিতে পারেন, জি জি ঠিক আছে? সেটা বুঝলাম, মানে ট্রেনিং নিতে পারি ওইটা একটা ডকুমেন্টেশন এন্ড শুধু ডকুমেন্টেশন আর ওই যে যে প্রেজেন্টেশন, এগুলো তো আমি ডেমো দেখাচ্ছি। আমি বলছিলাম যে আমি ফিজিক্যালি কোথাও কোনো কিছু করে দেখাতে হবে কিনা। ওইটাই করে দেখাতে লাভ হবে স্যার, আর কিছু দেখানো লাগবে না। আচ্ছা আচ্ছা ট্রেনার হিসেবে যেভাবে সেশন নিচ্ছেন ওই প্রেজেন্টেশন রেডি করে ওইটা করে দেখাবেন, আর ওই যে অ্যাসেসর যেভাবে কাজ করে ওই ডেমোটা করে দেখাবেন। এটাই তো আপনার স্কিল। জি ম্যাম, বুঝতে পেরেছি। আর কিছু জানা আছে স্যার? অসুবিধা নেই, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, স্যারের কোশ্চেন না থাকলে কেউ একজন মনে হয় হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ম্যাম আমাদের যখন ওরাল হবে তখন কি পুরোটাই হুম। ইংলিশে হবে বা পুরোটাই ইংলিশ অ্যান্সার দিতে হবে? আরে না স্যার, বাংলায় অ্যান্সার দিবেন, টপিক গুলো জানলেই হবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, কেউ একজন হচ্ছে ড্রাইভে দেখেন তো, আমি অলরেডি একটা ফোল্ডার করে দিয়েছি, সেই ফোল্ডারে হচ্ছে আপনাদের পিডিএফ কপি দিয়ে দিয়েছি, দেখে আমাকে একটু বলেন। আর কারো যদি কোশ্চেন থাকে তো কোশ্চেন করেন, সমস্যা নেই। সেশন শেষ, আমি আপনাদের কোশ্চেন আনসার শেষ হলেই দেন হচ্ছে ইয়ে করবো। ম্যাম এখন আসে নাই। আসেনি? আমি তো দিয়ে দিলাম। কেউ আমাদের আরেকজন লিংকে দেখেন তো এখনো check করেন আসেনি। তো। ম্যাডাম আসেনি এখনো। আমি তো দিয়ে দিয়েছি স্যার, ইয়েও তো একটু দেখাচ্ছে সময় ডাউন, লাগতে পারে। আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে তো, একটু দেখেন। হ্যাঁ ম্যাডাম আমাদের ইমেল অনুযায়ী কানেক্ট করেছেন নাকি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন? তো আপনি তো ওপেন করা অ্যাক্সেস তো ওপেন করা।
কিন্তু কোনো লিঙ্ক তো পেলাম না, কোনো লিঙ্ক পাইনি ম্যাডাম। আচ্ছা ওয়েট তার থেকে ভালো হয় আপনি পিডিএফটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে দিয়ে দেন গ্রুপে। মেবি ম্যামের যে পুরনো যে ড্রাইভটা দিয়েছিল না ওই ড্রাইভে আছে। স্যার ওই যে ড্রাইভের লিংক তো সবার কাছে আছে না? জি ম্যাম, উপরে একটা ড্রাইভের লিংক আছে। ম্যাডাম একটু শেয়ার করে দেন, ম্যাডাম একটু শেয়ার করে দেন। ওকে দিচ্ছি, সমস্যা নাই। ড্রাইভে একটু দেখতেছি না। ড্রাইভে দেয়া স্যার আমি, ও আচ্ছা সরি, হ্যাঁ এই ড্রাইভটা আমি আমার রেস্ট্রিক্টেড করা, খেয়াল করিনি। আই থিঙ্ক এখন সবাই দেখতে পারবেন। এখন দেখেন তো, আমি রেকর্ডিংটা দিয়ে রেখেছি কিন্তু এটা দিইনি, খেয়াল করিনি, এখন দিলাম। এবার একটু দেখেন। ম্যাম আমার মনে হয় ড্রাইভে এরকম বারবার না দিয়ে আপনি ডাইরেক্ট পিডিএফটা গ্রুপে শেয়ার করলে বেটার হতো। স্যার ড্রাইভটা আমি দেওয়ার রিজন আছে স্যার, ওই পরে যারা অ্যাড হয় তখন হচ্ছে তারা আবার পায় না, সেই জন্য হচ্ছে আমি ড্রাইভে দিয়ে রাখি, বুঝছেন, যে এনি টাইম হচ্ছে সে নিবে। লাগলে আমি সবাইকে দিয়েও দিব, অসুবিধা নেই, আমি গ্রুপেও দিয়ে দিব, শুধু একটু দেখেন। ম্যাম আচ্ছা আমরা দেখতেছি আপনি গ্রুপে দেন। পেয়েছেন স্যার? কেউ কোনো একজন স্যার মনে হয় বললেন। না আসেনি স্যার। এখনো আসেনি লিংকটা, সময় নিতে পারে হয়তো। নেটও দেখছি ঠিক আছে। আচ্ছা আমি ড্রাইভে আপাতত আপনার ওই সেশনটাই আছে, তাছাড়া নাই। সেশনটা তো হচ্ছে, আচ্ছা অসুবিধা নাই, আমি দিয়ে দিচ্ছি সবই, এত চিন্তা করার কিছু নাই। আচ্ছা আমি আপনাদেরকে গ্রুপে লিঙ্কটা দিচ্ছি, দেখেন তো এই লিঙ্কটাতে ঢুকে আপনারা ইয়ে করতে পারছেন কিনা, না হলে আমি আবার পিডিএফ দিয়ে দিচ্ছি গ্রুপে, সমস্যা নাই। গ্রুপটা করি আপনাদের, সাইট প্রফেশনাল, দেখেন তো আমি গ্রুপটা মানে ডিরেক্ট হচ্ছে আপনাদের লিঙ্কটা দিচ্ছি ড্রাইভের, আবার দেখেন। জি এটাতে আছে। পিডিএফটা পেয়েছেন স্যার? জি আছে। ঠিক আছে, যে না পাবেন সে আমাকে পার্সোনালি নক দিয়েন, ঠিক আছে, পিডিএফ কপি দেওয়ার জন্য আমি পরে সময় করে দিয়ে দেবো, সমস্যা নেই। জি আছে, টোটাল 82 পেজ। হ্যাঁ ঠিক আছে, 84 সরি 84 পেজ। সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। অ্যাটলিস্ট দেওয়া হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে আমাকে কারো বলেন, হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সেশন শেষ করবো। কারো কোনো কোশ্চেন আছে? আজকে নতুন কি শুধুমাত্র মাহবুবুর রহমান স্যারই জয়েন করেছেন, আর কেউ কি জয়েন করেছিলেন? অথবা তখন কথা বলতে চাচ্ছিলেন না, এখন যদি একটু পরিচয়টা দিতেন। নতুন কি কেউ আজকে আর জয়েন করেছেন? আই থিঙ্ক নতুন স্যারকে বাদে আর বাকি সবাইকে। মিশু স্যার আপনি কি আজকে জয়েন করেছেন না এর ফার্স্ট সেশনে ছিলেন আমার? না ম্যাম, আমি ফার্স্ট সেশনে ছিলাম। আমার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক মিশু। মাহবুবুল হক নামে ছিলাম, তো আজকে মিশু নামে দুই সেশনে আছে ম্যাডাম। ঠিক আছে স্যার, নো প্রবলেম। জি থ্যাংক ইউ স্যার। ম্যাম, ম্যাম একটা কোশ্চেন করতে পারি ম্যাম? অবশ্যই স্যার। ম্যাম এগুলো কি আমরা প্রিন্ট আউট করে করলে ভালো হবে নাকি এভাবে করবো? মানে এটাও কি প্লাস ওই যে আমাদের যে অকুপেশনাল ভাবে যেটা আছে, হাউসকিপিং যেটা বলছেন, এগুলো কি আমরা প্রিন্ট আউট করে তাহলে ভালো হবে না ম্যাডাম? মানে আপনি কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের যে খুব মানে সরি কি বলে সিএসটা আছে, ওই সিএসটার কথা জিজ্ঞাসা করছেন আপনি? জি ম্যাডাম। হ্যাঁ আমার সিএসটাকে প্রিন্ট আউট করলে ভালো হবে কিনা, তাই তো? জি জি করে ফেলেন স্যার, আমি বলি হচ্ছে জি সিএস সবসময় যার যারটা প্রিন্ট আউট করে রাখবেন। জি জি জি, ঠিক আছে আর স্যার, হচ্ছে থ্যাংক ইউ। আপনাদের ওই ওয়েলকাম স্যার, আর হচ্ছে আপনাদের ওই আমি প্রথম 3টা ইউনিট শেষ করার পরে আমি আপনাদেরকে এভিডেন্সটা করিয়ে দিব, ঠিক আছে, এভিডেন্স শুরু করে দিব। এভিডেন্স শুরু করলে হচ্ছে তখন আপনাদের অকুপেশন থেকে এক একটা ইউনিট হচ্ছে আমি চুজ করে দিব, সেই অনুযায়ী হচ্ছে আপনারা ওই ইউনিট ধরে হচ্ছে এভিডেন্সের কাজগুলো করবেন। জি ওকে। এভিডেন্সের কাজগুলো হচ্ছে যার যার স্কিলের থেকেই হবে, টেকনিক্যাল পার্ট থেকেই হবে, ঠিক আছে। ওটা তাহলে ইজি,
করা, যার যার টেকনিক্যাল পার্টে তো তারা আপনারা এক্সপার্ট, তো কাজগুলো সেভাবেই শিখবেন, সেভাবেই করবেন। ঠিক আছে? আচ্ছা, আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি এখন সেশনটা শেষ করবো। আর সবাই চেষ্টা করবেন রেগুলার যেন সেশন জয়েন করেন। আমি জানি আপনাদের অনেক ব্যস্ততা। ও আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে ফেলি, তাহলে আপনাদের যদি একটু সিরিয়াসনেস বাড়ে, সেটা হচ্ছে আপনাদের এই ট্রেনিং যেরকম মানে এখন যেহেতু আপনাদের হচ্ছে শুরু হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই ট্রেনিংটা সিরিয়াসলি শেষ করে ফেলতে। কারণ হচ্ছে এনএসডি এর কিন্তু নতুন সিবিএলএম, ওদের নতুন গাইডলাইন আসবে, যেটা জানুয়ারিতে চলে আসবে। সো জানুয়ারিতে যখন চলে আসবে, রানিং ব্যাচগুলো বাদে যখন নতুন ব্যাচ হবে ঈদের পর থেকে, সেগুলো কিন্তু ওই গাইডলাইন ওই সিবিএলএম অনুযায়ী কিন্তু হবে। তার মানে হচ্ছে আপনারা যে এখন ট্রেনিং শুরু করেছেন, আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে কি আপনাদের অ্যাসেসমেন্টটা শেষ করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে প্রথম দফায় যে ফার্স্ট অ্যাটেম্পটে অ্যাসেসমেন্টে সবাই কম্পিটেন্ট হবে কোনো গ্যারান্টি নেই। তো এখন যদি আপনারা না হন, তাহলে সেক্ষেত্রে কি আপনাদের রিঅ্যাসেসমেন্টের জন্য একটু সময় রাখা লাগবে না, যেন এই মডিউল ওয়াইজ আপনারা অ্যাসেসমেন্টগুলো দিতে পারেন? কারণ সবাই যেহেতু আপনারা প্রফেশনাল, সবসময় কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা রিঅ্যাসেসমেন্টের জন্য ছুটিও নিতে পারবেন না। তো এই জন্য চেষ্টা করবেন হচ্ছে এই দফা ট্রেনিংটা ঠিক মতো নিয়ে একবারে শেষ করে ফেলতে, কারণ আদারওয়াইজ কিন্তু পরে যখন কিনা গাইডলাইন আসবে, চেঞ্জ হবে, তখন কিন্তু মুশকিল, আবার নতুন করে সব করা লাগবে, তখন কিন্তু এই ট্রেনিং এর এই মডিউল দিয়ে আর করা হবে না। ঠিক আছে? সো একটু সবাই কিন্তু সিরিয়াসলি ট্রেনিংটা যখন শুরু করেছেন, চেষ্টা করবেন যেন ট্রেনিংটা একবারে শেষ করে ফেলতে পারেন। হতেও পারে আপনি ভালোভাবে ট্রেনিং করলে আপনি কম্পিটেন্ট হয়ে গেলেন। ঠিক আছে? সবার মনে থাকবে তো না বিষয়গুলো? হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পেরেছি, কিন্তু একটা প্রশ্ন ছিল আমার। বলেন স্যার। ম্যাম, প্রশ্নটা হলো, যেহেতু আপনার বললেন সিবিএলএম টা আপডেট হবে, সেক্ষেত্রে আমরা এই যে লাস্ট যে সিবিএলএম এর লাস্ট ব্যাচ হয়তো এটা হবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে কিনা পরে যে আমরা আগের সিবিএলএম করেছে? না স্যার, অসুবিধা নাই, ওটা আমি না জেনে কেন ট্রেনিং শুরু করেছি। ঠিক আছে? রানিং যে ব্যাচগুলো আছে, ধরেন একটা জিনিস হচ্ছে ইমপ্লিমেন্ট হতে তো সময় লাগবে। রানিং আগে হচ্ছে গাইডলাইন যে আসবে, গাইডলাইন আসার পরে হচ্ছে ট্রেনার অ্যাসেসরদেরকে ডেকে আগে সেটাকে গাইডলাইনটা তাদেরকে আগে বোঝানো হবে, তারপরে হচ্ছে সেটা এসডিপি দেরকে দেওয়া হবে, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বলা হবে। তো ইট টেক্স টাইম। বাট বিষয়টা কি আমি বলি, বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সামনে কিন্তু রোজা চলে আসবে, তারপরে কিন্তু হচ্ছে আপনাদের কি বলে ভোটের একটা বিষয় আছে কিন্তু। ঠিক আছে? সো অ্যাজ সুন জি অ্যাজ জি জি। পসিবল হচ্ছে নিজেরা নিজেদের এই যে ট্রেনিংটা শেষ করে অ্যাসেসমেন্টটা যত দ্রুত বসা যায়, ওটা হচ্ছে আপনাদের জন্য ওয়াইজ ডিসিশন। কারণ আফটার ঈদ মানে হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখেন,